ওকে, আমরা তাহলে আমাদের ফর্মাল সেশনটা শুরু করি। একটু কষ্ট করে সবাই, আমি সবার জন্য আবারও বলছি, একটু কষ্ট করে সাথে খাতা কলম বা হচ্ছে যে নোটবুক বা যে যেইভাবে হচ্ছে যে ভালো মনে করেন নোট রাখবেন। আর সাথেই সবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে কি করবেন, একটা প্রোডাক্ট বা সার্ভিস বা ক্যাম্পেইন বা অফার রানিং যেটা বা প্রিভিয়াস একটা সিলেক্ট করেন মনে মনে। হ্যাঁ, মনে মনে সিলেক্ট করেন। সিলেক্ট করে সিলেক্ট করে কি করবেন, সিলেক্ট করে ওইটার উপর বেস করে আমরা যা বলবো, জাস্ট শেয়ার করবো। হয়তো বা একটা পর্যায়ে এসে আমরা বলবো যে আচ্ছা খুঁজে দেখেন কতজন আপনাকে নক দিয়েছে বা কতগুলো মেসেজ এসেছে। ঠিক আছে, এইটা যার যার সিনারি অনুসারে, ঠিক আছে, এটা যার যার সিনারি অনুসারে এটাকে করবেন, এটাকে ব্যাখ্যা করে নিবেন। হ্যাঁ, আর মানে একেবারে শাব্দিক ব্যাখ্যা ধরবেন না। ধরেন যেমন এই যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ওয়ার স্ট্র্যাটেজিস্টদের একজন সানজু। সানজু হচ্ছে যে আজ থেকে কত আরো প্রায় 2000 বা 2500 বছর আগে তার বই লিখেছিল, দ্য আর্ট অফ ওয়ার নামে এটা খ্যাত। তো দ্য আর্ট অফ ওয়ারের একেবারে শুরুর দিকে সানজু বলছেন যে ন কি বলে, দেয়াল, মানে শক্ত দেয়াল পরিবেষ্টিত আহ শক্ত দেয়াল পরিবেষ্টিত কোনো নগরে সরাসরি আক্রমণ করবার না। এখন ধরেন সানজু ওই কথা যেই সময় লিখেছিল সেই সময় হচ্ছে যে রাজধানীগুলো বা নগরগুলো চারপাশ দিয়ে দেয়াল থাকতো, পাহারা থাকতো, ঠিক আছে, যাতে করে বহিঃশত্রুর আক্রমণ ঠেকানো যায়। কিন্তু আজ থেকে 2000 বা 2500 পর এসে এখন কি হয়েছে, এখন কিন্তু হচ্ছে যে আমাদের কোনো শহরের চারপাশে এরকম দেয়াল তুলা থাকে না। কিন্তু আমরা যদি এখন বলি যে সঞ্জু তো বলছিল যে দেয়াল থাকলে আক্রমণ করব না, তো দেয়াল নাই, এটারে আমরা আক্রমণ করে ফেলি, অ্যাটাক করে ফেলি। বিষয়টা এটা না, এটা ভাবার্থ কি ছিল যে যেই শহরের বা যেই নগরের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী, সেখানে ডিরেক্ট অ্যাটাক করতে যাবা না। তাহলে কি হবে, তাহলে আপনার ক্ষয়ক্ষতি বাড়বে। ঠিক আছে, তাহলে এখন আমাদের নগরের দেয়াল কি, আমাদের দেশের দেয়াল কি, আমাদের এয়ার ডিফেন্স, আমাদের বর্ডার ডিফেন্স। তাহলে যেই দেশের এয়ার ডিফেন্স বা বর্ডার ডিফেন্স অনেক বেশি শক্তিশালী, সেগুলোতে ডিরেক্ট অ্যাটাক না করে অন্য প্ল্যান করতে হবে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে ধরেন কথার কথা, আমি যদি বলি যে মেসেজে হচ্ছে যে কতজন আপনাকে মেসেজ করেছে, সেগুলো দেখুন, সেইখান থেকে কতজন আপনার সাথে প্রাইস শুনে হারিয়ে গিয়েছে বা করে হারিয়ে গিয়েছে, সেগুলো হচ্ছে যে যাচাই করুন। এখন আপনি বলতে পারেন ভাই আমার তো ল্যান্ডিং পেজ বেসড বিজনেস হয়, আমি তো সেল করি ল্যান্ডিং পেজ বেসড, আমার তো তাহলে মেসেজ তো আসে না, তাহলে কি করব? তাহলে খুব সহজ, কতজন আপনার ল্যান্ডিং পেজ ভিজিট করছে সেইটা নোট করুন। সেইখান থেকে 100% পেজ ভিজিট কতটুকু সেইটুকু দেখুন। অ্যাড টু কার্ট বাটনে বা কোনো কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেছে কতজন সেইটা খুঁজে বের করুন। এবং সেই ক্ষেত্রে ধাপে 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 আপনার কতগুলো সেল আসছে সেটা খুঁজে বের করুন। এবং কোন ধাপে কতটুকু হচ্ছে যে আমরা লুজ করেছি সেটা আমরা খুঁজে বের করব। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় হচ্ছে যে শুরু করি। আশা করি আমরা প্রিপারেশন নিয়ে নিয়েছি। কিনতে আগ্রহী তবু কিনছে না কেন, এই সেলস কনভার্সন ডায়াগনোসিস ওয়ার্কশপ জুড়েই আমরা এই বিষয়টাকেই খুঁজে বের করব। আপনি কি করবেন, আপনার একটা নির্দিষ্ট অফার খুঁজে বের করবেন এবং সেই অফারের সেলস কোথায় আটকে আছে, এই পুরো ওয়ার্কশপ জুড়ে আমরা সেটা খুঁজে বের করব। আপনাদের সাথে আমি আছি তানভীর রেজওয়ান। আমি নিউরো মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করছি। বায়ার সাইকোলজি এবং কনভার্সন ডায়াগনোসিস এটা আমার কোর কাজের জায়গা। ওকে, আমরা সেল যখন কমে তখন আমরা কি করি, খুব দ্রুত কিছু একটা বদলায় ফেলি, ডিসকাউন্ট দেই, দাম কমাই, অ্যাডের বাজেট বাড়ায়, ক্রিয়েটিভ পাল্টায়, ডিজাইন পাল্টায়, সেলস টিমের উপরে, মার্কেটিং টিমের উপরে, অ্যাড টিমের উপরে চাপ বাড়ায়। এই আমার সেল আসছে না কেন, কি করেন আপনারা? ঠিক আছে, কিন্তু এই যে কোনো কিছু একটা বদলানোর আগে আমরা খুঁজে বের করার চেষ্টা খুব কম সময় করি, বা করলেও অনেক সময় মানে বের করে উঠতে পারি না যে সমস্যাটা আসলে কোথায়। সমস্যাটা আসলে কোথায়, সেল হচ্ছে না এটা সত্যি কথা, কিন্তু এটা ডায়াগনোসিস না। ঠিক আছে, ওই যে আমরা যে বলি যে ধরেন একজন পেশেন্ট, একজন অসুস্থ মানুষ, উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এইটা ওনার রোগের কারণ না। অজ্ঞান হয়ে পড়ে গেছেন এটা মানে রোগের রেজাল্ট, এটা হচ্ছে যে রোগের আউটকাম। ঠিক আছে, ঠিক তেমনি আমাদের ভিজিবল সিমটম, সেল কম,
এইটা না আসলে। এই সেল কম এটা হচ্ছে যে একদম লাস্ট রেজাল্ট। কিছু না কিছু গড়বড় হয়েছে, কোথাও না কোথাও ঝামেলা হয়েছে, এক বা একাধিক জায়গায় ঝামেলা হয়েছে, সেইটার হচ্ছে যে লাস্ট রেজাল্ট হচ্ছে যে সেল কম। পসিবল লোকেশন কি কি হতে পারে? আমাদের রেডিনেসে ঘাটতি আছে, আমাদেরকে ঠিকমতো নোটিশ করতেছে না, আমরা সম্ভাব্য ক্রেতাকে মুভ করাইতে পারতেছি না, তার ডিসিশন মেকিং এ তাকে হচ্ছে যে হেল্প করতে পারছি না, উনি ডিসিশন নিতে পারছেন না, এবং একদম লাস্টে এসে উনি পেমেন্ট করছেন না। রাইট? একই ফল কিন্তু ভেতরের কারণ এক না। যেমন মানে এই একটা সহজ সহজ কথা শেয়ার করি, সহজ উদাহরণ শেয়ার করি, ঘটনাটা শুনলে বুঝবেন। আমার একজন ক্লায়েন্টের সাথে আমি কাজ করছিলাম। তো উনার একটা বড় প্রবলেম ছিল। উনি উনি মূলত হচ্ছে যে ট্রেন্ডিং প্রোডাক্টগুলো, মানে যখন যেটা চলে সেই ট্রেন্ডিং প্রোডাক্টগুলো সেল করতেন। এই ট্রেন্ডিং প্রোডাক্টগুলো যখন সেল করতেন খুব ভালো অর্ডার আসে, আলহামদুলিল্লাহ প্রচুর অর্ডার আসে। কিন্তু বড় মাথা ব্যথার কারণ হচ্ছে যে এই অর্ডার আসার পরে এই অর্ডারগুলো একটা বড় অংশ, 10%, 20%, 30% পর্যন্ত কখনো কখনো এটা কি হচ্ছে, এটা রিটার্ন আসছে। এবং আপনারা যারা ই কমার্স ব্যবসা করেন আপনারা জানেন রিটার্ন আসলে এটা আসলে কত পেইনফুল। এটা যাওয়ার টাকা দিতে হয়, আবার ব্যাক করার জন্য অনেক ক্ষেত্রে টাকা দিতে হয়। ঠিক আছে, কুরিয়ার ভেদে এটা আপ ডাউন করে। তো তার মধ্যে হচ্ছে যে প্রোডাক্টটা যখন হচ্ছে যে যে কুরিয়ারে যাচ্ছে আসতেছে অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় দুমড়ায় মুচড়ায় যায়। এটা হচ্ছে যে অসম্ভব পরিমাণে পেইনফুল একটা কাজ। তো আমরা ওনার ক্ষেত্রে খোঁজা শুরু করলাম যে এই যে প্রবলেম, এই প্রবলেমটা আসলে কোথায়। আমরা তখন এই যে এই ডায়াগনোসিস প্রত্যেকটা ধাপ ধরে 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 আমরা দেখলাম যে হচ্ছে যে তিনটা জায়গায় মেজর প্রবলেম খুঁজে পেলাম। প্রথম ইনস্ট্যান্ট প্রবলেম যেটা খুঁজে পেলাম সেটা হচ্ছে যে প্রপার ফলো আপ। প্রপার ফলো আপ কিরকম? অনেক বেশি অর্ডার আসে, টিম অল্প, টিম অর্ডারটা নিয়েই হচ্ছে যে সাথে সাথে হচ্ছে যে ঠিক আছে কনফার্ম করে দিচ্ছি, আপনি নেবেন তো? মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি নেবেন তো, আপনি নিলে কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে, গেল। ওইখানে কলটা সব সময় যাচ্ছে না। কল 100টা অর্ডার আসলে কথার কথা হয়তো বা 20 জন বা 30 জনকে কল দিচ্ছে, 40 জন 50 জন বা 60 70 জনকে কল দিয়ে ওভার দ্য কল কনফার্মেশন, সেইটা হচ্ছে না। এক নম্বর বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে এইটা তারা যে প্রিভিয়াস যে তাদের হিস্ট্রি সেইটা হচ্ছে যে প্রপারলি হচ্ছে যে চেক করতেছে না। রিজনটা কেন? কারণ হচ্ছে যে অর্ডার কনফার্ম করলেই টিমের একটা ইনসেনটিভ বা পারফরমেন্সের ইস্যু আছে। টিম এই কারণে হচ্ছে যে খুব বেশি ঘাটাঘাটি করে অর্ডারগুলো নষ্ট করতে চাচ্ছে না। দুই, এগুলো সারফেস লেভেলের প্রবলেম। ডিপ লেভেলের প্রবলেম আমরা যখন খোঁজা শুরু করলাম আমরা দেখলাম যে ওনার টার্গেট অডিয়েন্সই ভুল। উনি যাদেরকে টার্গেট করছেন উনি গণহারে সবাইকে টার্গেট করছেন। কারণ ট্রেন্ডিং প্রোডাক্ট ওনার মানে ওয়েবসাইটে মোটামুটি 20 30টা বা 40টার মতো ট্রেন্ডিং প্রোডাক্ট আছে। এই ট্রেন্ডিং প্রোডাক্ট উনি সবার জন্য সেম টার্গেট অডিয়েন্স, সেম টাইপের হচ্ছে যে অ্যাডভার্টাইজিং এগুলো করে দিচ্ছেন। তাহলে যার দরকার সেও দেখছে, যার দরকার না সেও দেখছে, এবং যেহেতু ট্রেন্ডিং প্রোডাক্ট, ও আচ্ছা দেখে ভালো লাগতেছে, চোখের দেখায় ভালো লাগতেছে, অর্ডার দিয়ে দিচ্ছে টেম্পটেশনে। ইম্পালসিভ বাইং আমরা বলি এটাকে, ইম্পালসিভ বাইং। তো এই টেম্পটেশনে যখন অর্ডার দিয়ে দিচ্ছে, খানিকক্ষণ পর, পরের দিন গিয়ে 2 4 5 ঘন্টা পর ওনার হুশ আসতেছে, বা যখন ওনাকে ডেলিভারি ম্যান কল দিচ্ছে, আসসালামু আলাইকুম স্যার বা ম্যাডাম, আমি আপনার প্রোডাক্টটা নিয়ে এসেছি, তখন ওনার হুশ ফিরতেছে, আচ্ছা এটা কি আসলেই আমার দরকার। তার মানে এই প্রোডাক্টটার ভ্যালু ক্লিয়ারেশন, ভ্যালু ক্লারিটি, এইটা ঠিক মতো কমিউনিকেট হয়নি। এইটা না হলে ওনার যে কি রিস্ক হবে, ওনার যে কি পেইন হবে, কি প্রবলেম হবে, সেইটা ঠিক মতো কমিউনিকেট হয়নি। যেই কারণে যেই কারণে ওনার পরবর্তীতে ইম্পালস বাইং এর পরে গিয়ে ওনার মনে হচ্ছে আমি আবেগে কাজ করছি, আমার বিবেক কাজ করে নাই। তাহলে এখন উচিত কি? এখন হচ্ছে যে আমি ডেলিভারি ম্যানের ফোন ধরবো না, বা আমি হচ্ছে যে বলবো যে আমি নেই, বা একটা কিছু বলে টলে হচ্ছে যে অ্যাভয়েড করে যাচ্ছি। তাহলে ওই যে উনি যা বলছেন, ওনার মুখের কথা, সেইটাকে ধরে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমাদের কি বিপদ হয়ে যাবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আসলে। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা একটু সামনে আগাই। তো সেল হচ্ছে না এটা সত্যি হতে পারে কিন্তু এটা ডায়াগনোসিস না।
আজকে ওয়ার্কশপ শেষে আমাদের হাতে কি কি থাকবে আর কি? আমাদের হাতে থাকবে একটা নির্দিষ্ট ডায়াগনোসিস স্কোপ, যে একটা প্রসেস, ঠিক আছে, যে এই প্রসেসটা অনুসরণ করলে আমরা ডায়াগনোসিস করতে পারবো। আমাদের হাতে থাকবে একটা সেলস জার্নি এবং ড্রপ পয়েন্ট, ঠিক আছে, আমার পুরো সেলস জার্নিটা আমাদের চোখের সামনে থাকবে, এবং সেইখান থেকে আমরা মাপতে পারবো কোন পয়েন্টটাতে গিয়ে বেশি ড্রপ করতেছে, কোন পয়েন্টটাতে কম ড্রপ করছে। আমাদের সাসপেক্টেড জোন, আমরা আমাদের সন্দেহ করছি কোন জায়গাটাকে, এবং যা সন্দেহ করছি সেটার এভিডেন্স ব্যাকড ডিরেকশন। ধরেন কথার কথা একটা খুন হয়েছে, আমরা অনেককেই সন্দেহ করতে পারি, কিন্তু প্রকৃত খুনিকে খুঁজে বের করতে পর্যাপ্ত পরিমাণে এবং যথাযথ তথ্য প্রমাণ, সাক্ষী সবুত, এগুলো সবকিছুই কিন্তু লাগবে, ঠিক আছে। তো আমাদের সেলসও তো খুন হয়ে যাচ্ছে ধাপে ধাপে, জায়গায় জায়গায়। তা কোন ধাপে খুন হলো, কে খুন করলো, এগুলো যদি হচ্ছে যে আমরা এভিডেন্স ব্যাক ডিরেকশন না পাই, তাহলে আমরা সিদ্ধান্ত নেব কিভাবে? এবং একটা টেস্টেবল নেক্সট অ্যাকশন, আমরা এই যে ডিসিশনগুলো এভিডেন্স ব্যাক করে হচ্ছে যে ডিসিশনগুলো বের করলাম, ডায়াগনোসিস করলাম, তার উপর বেস করে আমাদের নেক্সট অ্যাকশন কি হবে সেটা আমরা খুঁজে বের করব, ঠিক আছে। এটা ফাইনাল রুট কজ না, আমি আবারও বলতেছি, এই 2 ঘন্টার সেশনে হচ্ছে যে একটা একেবারে এটাকে মাস্টার করে ফেলা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে। অযৌক্তিক কোনো প্রমিস আমি করতে চাই না, কিন্তু বর্তমান এভিডেন্স অনুসারে একটা প্রিমিনারি ডায়াগনোসিসও যদি আপনি এক্সপার্ট হয়ে যেতে পারেন এই আজকের সেশনটায়, এইটা আপনার অনেক অনেক খরচ বাঁচিয়ে দিবে, অনেক ঝামেলা কমিয়ে দিবে। ওকে, তো আজকে আমাদের স্কোপ কি? আমরা পুরো বিজনেস না, আজকে আমরা একটা অফার বা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস বা একটা ক্যাম্পেইনের ডায়াগনোসিস করব। একটা নির্দিষ্ট অফার, একটা সময়সীমা, একটা টাইমলাইন, একটা চ্যানেল, এটা হইতে পারে ফেসবুক অ্যাড, এটা হইতে পারে ইউটিউব অ্যাড, এটা হইতে পারে টিকটক অ্যাড, এবং একটা কনভার্সন কোড, ঠিক আছে, যে পারচেস করেছে অথবা সার্ভিসের জন্য হচ্ছে যে নক দিয়েছে, ঠিক আছে, অথবা হচ্ছে যে অর্ডার কনফার্ম করেছে, ঠিক আছে। যেমন এটা হইতে পারে আমরা এটা সাজাবো যে আমি গত 30 দিনে এই অফারের, এই চ্যানেলে, এই গোলের কনভার্সন দেখছি, ঠিক আছে। আমরা এটা সবচেয়ে ভালো হয় কি, আমরা এই লাইনটা আমাদের নোট খাতায় লিখে ফেলি, ঠিক আছে। আপনারা মানে দেখেন, একই সেকশনে একই ক্লাসে এসে কেউ অনেক ভালো করেন, কেউ হচ্ছে যে ক্লাস শেষে বলেন যে ভাই আমি তো কিছুই বুঝলাম না, আপনি কি বললেন, এরকমও হতে পারে। কিন্তু আপনি তখনই ভালো করবেন, আজকের সেশনটায় ভালো করার সূত্র একটাই, খাতা কলমে কাজ করতে হবে। আপনি যখনই খাতা কলমে কাজ করবেন, আপনি তখনই ভালো করবেন, ঠিক আছে। তো এখন কি করেন, এখন আমরা 2 মিনিট একটা হচ্ছে যে পজ দেব, এবং এই 2 মিনিটে আপনি কি করবেন, লিখবেন আমি গত এত দিনে এই অফারের, এই চ্যানেলে, এই গোলের কনভার্সন আজকে খুঁজে বের করব, ঠিক আছে। আমি গত 30 দিনে, আমি এটা হচ্ছে যে একটু কপি করে হচ্ছে যে আপনাদেরকে দিয়ে দেই, এইখানেই দেই। এই পিডিএফ ফাইলটা গ্রুপে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি কেউ পরে জয়েন করে থাকেন, সেক্ষেত্রে সেক্ষেত্রে আরো একবার আমি দিয়ে দিচ্ছি। ইন দ্য মিন টাইম আপনারা এই স্টেটমেন্টটা লিখে ফেলেন আপনাদের খাতায়, ঠিক আছে। যেহেতু হচ্ছে যে বিজনেসের কোর সিক্রেট, এটা আমরা ওপেনলি শেয়ার করতে কাউকেই কখনো উৎসাহিত করি না, কিন্তু খাতায় লিখে কনফার্ম করেন যে লিখেছি, মানে আমাদের যে মেসেজ, এই মেসেজ বক্সে, আমাদের গুগল মিটের মেসেজ বক্সে কনফার্ম লিখেন যে লিখেছি, তাহলেই হবে। কি লিখেছেন সেটা আপনার খাতায় থাকবে আর কি, ঠিক আছে। ওকে, আমি গত 30 দিনে এই অফারের, এই চ্যানেলের, এই গোলের কনভার্সন দেখছি, এটা খাতায় লিখেন। খাতায় লিখে আপনি হচ্ছে যে এখানে লিখবেন যে লিখেছি। স্যার আমি বিষয়টা বুঝি নাই, মানে কি কার অফার দেখেছি, আমার নিজের অফার না অন্যদের অফার? আপনার নিজের, এখানে তো শুরু থেকেই বলছি যে আপনার একটা হচ্ছে যে যে কোনো ক্যাম্পেইন বা যে কোনো প্রোডাক্ট বা যে কোনো সার্ভিসের আপনি হচ্ছে যে একটা টাইম লাইন ধরবেন, যে কথার কথা আমি খেজুর বিক্রি করতেছি, খেজুর বিক্রি করার একটা অ্যাড রান করাইছিলাম 7 দিন আগে, এই অ্যাড থেকে গত 7 দিনে হচ্ছে যে কি কি ঘটনা ঘটছে সেইটা আমি এই পুরো ওয়ার্কশপে জার্নি ধরে সেইটার জার্নি অ্যানালাইসিস করব,
আমি বুঝাইতে পারছি বিষয়টা? ওকে। স্যার আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছিলাম। জি জি। দ্য থিং ইজ আমি নিজে কোনো বিজনেস ওনার না, বাট যেহেতু অনলাইনে সেলস এর সাথে খুব ডাইরেক্টলি ইনভলভড, তো অ্যাকচুয়ালি আমি আসলে এই লাইনটা বা এই জায়গাটাতে নিজেকে কি করে প্রশ্ন করব বা খুব সহজ। আপনি ধরেন আমি হচ্ছে যে কোনটা আপনি ধরেন গত 1 মাসে বা 1.5 মাসে কোনো না কোনো বিজনেসের সাথে দেখেছেন, ইনভলভ হয়েছেন, সেইটার একটা হচ্ছে যে আহ, কি বলে কাল্পনিক হচ্ছে যে একটা অফার হচ্ছে যে দাঁড় করায় ফেলেন, সেটার একটা কাল্পনিক ক্যাম্পেইন দাঁড় করিয়ে ফেলেন। বা আপনার কাছে যদি কোনো বিজনেসের এরকম ডেটা থাকে, অ্যাডেড ডেটা বা সেলসের ডেটা থাকে, তাহলে সেটার উপর বেস করেন। ঠিক আছে, এই তাহলে হচ্ছে যে হয়ে যায়। আর যদি কারো একেবারে না থাকে কিন্তু তিনি করতে চাচ্ছেন, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে যে আপনারা তো মানে যেহেতু বিজনেস বা সেলস বা মার্কেটিং এর সাথে ইনভলভ, কারো না কারো হচ্ছে যে প্রমোশন খেয়াল করেছেন, কাল্পনিকভাবে একটা বানিয়ে ফেলেন। ঠিক আছে, এই যে দেখেন হচ্ছে যে কারাতেতে কি হয়, বক্সিং এ কি হয়, আমরা একজন কাল্পনিক হচ্ছে যে ফাইটার সামনে দাঁড় করিয়ে দিয়ে তার সাথে হচ্ছে যে বক্সিং করি বা হচ্ছে যে কারাতে প্র্যাকটিস করি। বিষয়টা একদম সেম। আপনি একটা কাল্পনিক সিনারিও দাঁড় করিয়ে ফেলেন। ঠিক আছে, ওকে। আমরা দ্রুত লিখে ফেলবো, যে লিখে হচ্ছে যে ডান লিখে দেবো বা মানে লিখেছি লিখে দেবো। ঠিক আছে, সেট করে ফেলি। আমাদের হচ্ছে যে দেখার চোখটা, লেন্সটা এবং হচ্ছে যে প্রজেক্টটা সেট করে ফেলি, তাতে তাহলে সুবিধা হবে কি আপনার উম, চিন্তার ক্লারিটিটা চলে আসবে। ঠিক আছে, চিন্তার ক্লারিটিটা চলে আসবে। আচ্ছা, এই ডেটাটা কি একদম কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত পুরো জার্নিটা বিষয় বলবো, না শুধু কনভার্সন পর্যন্ত? একেবারে প্ল্যানিং অ্যাডভান্স থেকে থেকে শুরু করে কনভার্সন। পেমেন্ট পর্যন্ত, প্ল্যানিং থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত। ওকে, আশা করি আপনারা করে ফেলেছেন। যারা করেননি তারা দ্রুত করবেন। আমরা ধীরে ধীরে হচ্ছে যে সামনে আগাতে থাকি। এখন আপনার ডায়াগনস্টিক স্কোপটাকে লক করেন। মানে খালি জায়গা অনুমান দিয়ে পূরণ করবেন না, তথ্য না থাকলে লিখবেন ডাটা নাই। 5টা প্রশ্ন, হ্যাঁ, একদম ধরে ধরে 5টা প্রশ্ন। কোন অফার, কোন কাস্টমার সেগমেন্ট, কোন সময়সীমা, কোন চ্যানেল, কোন গোল। ধরেন আমি এই যে আমি আমার ওয়ার্কশপ ধরেই কথা বলি, যে আমার ওয়ার্কশপের একটা অফার ছিল যে এটা ফ্রি ওয়ার্কশপ, রাইট? কাস্টমার সেগমেন্ট কি? যারা অনলাইনে প্রোডাক্ট বা সার্ভিস সেল করছেন, অথবা মার্কেটিং বা মার্কেটার বা উদ্যোক্তা, হোয়াট এভার। কমন ট্রেডস কি? যারা অনলাইনে প্রোডাক্ট বা সার্ভিস সেল করছেন। কোন সময়সীমা? আমরা 7 দিনের একটা টার্গেট নিয়েছিলাম। কোন চ্যানেল? এখানে হচ্ছে যে আমরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এই দুইটাকে ব্যবহার করেছি। গোল কি? গোল হচ্ছে যে ওয়ার্কশপে কতজন জয়েন করলো, রাইট? এখন আপনার ক্ষেত্রে কি হতে পারে, ধরেন কথার কথা আপনি নির্দিষ্ট একটা প্রোডাক্ট সেল করছেন, কোনো একটা মানে বাচ্চাদের হচ্ছে যে বই সেল করছেন, তাহলে অফার কি? এই বাবু সোনার হচ্ছে যে স্বরবর্ণ শেখার বই হতে পারে। ঠিক আছে, কাস্টমার সেগমেন্ট কি? আহ, 2 থেকে 4 বছর বয়সী হচ্ছে যে শিশুদের বাবা মা সে হতে পারে। সময়সীমা কি? আমি 1 মাসের হচ্ছে যে সেলস ডেটা অ্যানালাইসিস করব। কোন চ্যানেল? আমি এটা ফেসবুক অ্যাড এর মাধ্যমে হচ্ছে যেটা সেল করেছি, তাহলে আমার চ্যানেল হচ্ছে ফেসবুক অ্যাড। আমার গোল কি? গোল অর্ডার কালেকশন না, কিন্তু ডেলিভারি কনফার্মেশন। ঠিক আছে, কারণ যতক্ষণ না পর্যন্ত ডেলিভারি কনফার্মেশন হয়ে পেমেন্ট কালেক্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা সেল হিসেবে কাউন্ট করতে পারছি না, রাইট? তাহলে হচ্ছে যে এইটা করার জন্য আপনি এখন আপনার কি করবেন, আপনার ওয়ার্কবুকের পেজ 1 ওপেন করবেন। ঠিক আছে, আমি একটু ওয়ার্কবুকটা আবার শেয়ার করি। এই যে ওয়ার্কবুকের পেজ 1-এ আমরা হচ্ছে যে ভিজিবল সিমটম গুলো হচ্ছে যে পেয়েছি, এবং এখানে ডায়াগনস্টিক স্কোপ গুলো আছে, অফার বা ক্যাম্পেইন নেম, কাস্টমার সেগমেন্ট, টাইম উইন্ডো, চ্যানেল, কনভার্সন গোল। এবং এগুলো সব শেষ করে, এগুলো সব লিখে দেন হচ্ছে যে আপনার ডায়াগনস্টিক স্কোপটা লিখবেন। আই এম এক্সামিনিং দ্য ড্যাশ কনভার্সন অফ ড্যাশ থ্রো ড্যাশ ডিউরিং দ্য লাস্ট ড্যাশ ডেজ। দেখা যাচ্ছে এরকম হতে পারে, আই এম এক্সামিনিং দ্য সেলস কনভার্সন অফ children's workbook through Facebook ads
ডিউরিং দ্য লাস্ট 30 days, তাহলে আপনার হচ্ছে যে টোটাল নিয়তটা এবং ডায়াগনস্টিক স্কোপটা ক্লিয়ার হয়ে গেল। বিষয়টা হচ্ছে যে এই জায়গায়। ওকে, এখন আমরা হচ্ছে যে নেক্সট প্রশ্নে যাই। Okay, দেখেন আমরা একটু মিউট করে রাখবেন সবাই প্লিজ। ওকে, আমরা আমাদের টার্গেট সেট করে ফেলেছি, এখন ধাপে 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 আগায় যাব। কিন্তু আগানোর আগে আমাদের একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, সেল ইটস আ জার্নি। এই জার্নিটা কোথায় তৈরি হয়? যিনি কিনছেন তার মাথার ভিতরে, তার মনের ভিতরে, তার ডিপ ইনটু হিজ অর হার মাইন্ড। এবং এই জার্নিটা একটা ডিজাইন জার্নি। ডিজাইন জার্নি বলতে আমরা কি বোঝাচ্ছি? এই যে তার মনের মধ্যে কি চলবে তার একটা বড় অংশ আমরা ডিজাইন করে দেই, সরি। এবং এই যে আমরা বলছি যে প্ল্যানিং, প্ল্যানিং থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত, এই যে যে টোটাল যে জার্নিটা, এই P2P যদি সংক্ষেপে বলি, মানে প্ল্যানিং টু পেমেন্ট, ঠিক আছে? P2P তো অনেক মিনিং আছে, পিয়ার টু পিয়ার আছে, পার্সন টু পার্সন আছে। আমরা এখানে P2P বলতে বুঝছি প্ল্যানিং টু পেমেন্ট। এই প্ল্যানিং টু পেমেন্টে এই যে মাঝখানে অনেকগুলো ছোট 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 সিদ্ধান্তর সমন্বয় কোনো একটা সেলসের সিদ্ধান্ত তৈরি হয়। সেটা এক মুহূর্তে তৈরি হোক, সেটা 1 ঘন্টায় তৈরি হোক, একটা দিনে তৈরি হোক, যখনই তৈরি হোক না কেন, একটা ফ্লো ধরে যায়। কি ফ্লো? এবং সেই প্ল্যানিংটা তৈরি করার জন্য, সেই প্ল্যানিং টু পেমেন্টের এই ডিসিশনটা কাস্টমার বা সম্ভাব্য ক্রেতার মাথার ভিতরে, তার মনের ভিতরে এটা তৈরি করার জন্য আমাদের কাজগুলো কি? আমরা প্রথমে প্ল্যানিং করি, মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা করি। তারপর আমরা রেডি হই, প্রিপেয়ার করি। কি করি? ল্যান্ডিং পেজ রেডি করি, কন্টেন্ট রেডি করি, অ্যাডের টার্গেটিং সেট আপ করি, সব কিছু করে টোরে তারপরের ধাপে আমাদের কন্টেন্টগুলো যখন, আমাদের অফারগুলো যখন মানুষের সামনে যাওয়া শুরু করে, বিভিন্ন চ্যানেল, দেশে যে চ্যানেলেই হোক না কেন, ফেসবুক, টিকটক, টিভি, রেডিও, পত্রিকা, এটিএল, ভিটিএল, হোয়াট এভার উই আর সেইং, যত চ্যানেল আছে, যত ওয়ে আছে, চ্যানেল বলতে এখানে মাধ্যম বুঝাচ্ছি, ওয়ে বুঝাচ্ছি, যত ওয়ে আছে সেই ওয়েতে যখন মানুষের সামনে যাচ্ছে, এটা প্রথম কাজটা কি? মানুষ এটাকে নোটিশ করছে কিনা, এই যে অ্যাটেনশন দিচ্ছে কিনা। আমি প্রায় বলে থাকি পৃথিবীর সবচেয়ে সবচেয়ে দামি কারেন্সি হচ্ছে যে অ্যাটেনশন। টাকা না, ডলার না, ইউরো না, পাউন্ড না, সোনা না, রূপা না, ডায়মন্ড না, পৃথিবীর সবচেয়ে দামি কারেন্সি হচ্ছে যে অ্যাটেনশন, অ্যাটলিস্ট মার্কেটিং এর জগতে। তো পিপল অ্যাটেনশন দিচ্ছে কিনা, সে এটা নোটিশ করছে কিনা, সেটাকে রিকগনাইজ করছে কিনা, এটা হচ্ছে যে 3 নম্বর স্টেপ। তারপরে মুভ করছে কিনা, মানে সে কোনো অ্যাকশন নিচ্ছে কিনা, এঙ্গেজড হচ্ছে কিনা, কমেন্ট করতেছে কিনা, মেসেজ করতেছে কিনা, ল্যান্ডিং পেজের লিঙ্কে ক্লিক করে ল্যান্ডিং পেজ ভিজিট করছে কিনা, কল টু অ্যাকশনে হচ্ছে যে ক্লিক করছে কিনা, ঠিক আছে? এই যে যে টোটাল যে অ্যাকশনগুলো, কোন কোন অ্যাকশন সে আসলে নিচ্ছে, কোন কোন অ্যাকশন সে আসলে নিচ্ছে, সেইটা কতটুকু নিচ্ছে। দেন 5 নম্বর ধাপ হচ্ছে যে কি, ডিসাইড করছে কিনা, সিদ্ধান্ত নিচ্ছে কিনা। সে এই যে দেখলো, দেখার পরে হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাকশন নিল, ফাইনালি সে ডিসিশন নিল কিনা যে হ্যাঁ আমি এটা কিনতে চাই। ডিসিশন নেওয়ার পরে অনেক সময় অনেকে বলে না যে ভাই নেব, আমি নিয়ে নেবো, এটা পাঠায় দেন, অর্ডার করছি, তারপর আর রিসিভ করে না। এইখানেই আসে হচ্ছে যে আমাদের সর্বশেষ পোর্শন, সে পেমেন্ট করছে কিনা। এখন এই যে প্ল্যানিং থেকে শুরু করে রেডি, নোটিশ, মুভ, ডিসাইড, পেমেন্ট, এই যে যে 6টা ধাপ, এই প্ল্যানিং থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত এই 6টা ধাপের কোন জায়গায় গিয়ে আমরা কাস্টমারকে হারিয়ে ফেলছি, বেশি কাস্টমার হারাচ্ছি, কোন জায়গায় কম কাস্টমার হারাচ্ছি। এই ধরেন কি হয়, প্ল্যানিং করলাম যে সরি, প্ল্যানিং করলাম যে ঢাকা শহরে যত 2 থেকে 4 বয়সী বাচ্চাদের বাবা মা আছে, তাদেরকে হচ্ছে যে আমি আমার
এই বইয়ের হচ্ছে যে ইয়ে করব, অফার করব। হতে পারে এক। আর সব বাবা মাই কি এই বই কিনবে? ডেফিনেটলি না। সবার প্রিপারেশন সেম না, সবার সোসিও ইকোনমিক পজিশনিং সেম না। কারো কাছে হচ্ছে যে বাচ্চার জন্য একটা ভালো দামি বই কেনার চেয়ে বাচ্চার জন্য হচ্ছে যে খাবার কিনা, ডায়াপার কিনা, এইটাই হচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো করে টোরে টাকা থাকলে তারপরে অন্যটা দেখা যাবে, এরকম হতে পারে। তার মানে ইকোনমিক ক্লাস, সোসিও ইকোনমিক ক্লাস আমার ডিফাইন করতে হবে প্ল্যানিং ফেজে। আমি খুব ছোট করে হচ্ছে যে জার্নিগুলো একটু শেয়ার করে দিই, যাতে করে আপনারা সামনে এটা ধরে ধরে হচ্ছে যে বুঝতে পারেন। তার মানে প্ল্যানিং ফেজে যদি হচ্ছে যে আমরা রাইট স্ট্র্যাটেজি তৈরি করতে ফেল করি, যে যোগ্য বাবা মাকে টার্গেট করার বদলে আমরা যদি হচ্ছে সকল বাবা মাকে টার্গেট করি, শুরুতেই আমরা কি করলাম, আমরা একটা ভুল করে ফেললাম, নাম্বার ওয়ান। দেন এটা যখন আমরা রেডি করছি, আমরা কথার কথা আমরা টার্গেট করলাম মোটামুটি হচ্ছে যে ইকোনমিক সেকশন A+, এ মাইনাস, এই সেগমেন্টের জন্য, মানে যারা সলভেন্ট, একটু উচ্চবিত্ত, মানে মধ্য উচ্চবিত্ত, এদেরকে টার্গেট করে। তাহলে তারা আসলে তার সন্তানের জন্য কিছু কেনার সময় কি চিন্তা করে, সেই তার সন্তানকে নিয়ে তার পেইনটা কোন জায়গায়, সে তার সন্তানকে নিয়ে কি চিন্তা করে, সেগুলো অনুসারে কি আমি হচ্ছে যে আমার কন্টেন্ট রেডি করতেছি, আমার ল্যান্ডিং পেজ কি হাইলি কনভার্টিং, নাকি হচ্ছে যে একজন ডেভেলপারকে দিছি, সে তার মতো করে হচ্ছে যে একটা বানায় দিয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু সেইটা কনভার্টিং কিনা। এই যে রেডিনেসের কোন কোন জায়গায় আমার গ্যাপ আছে। তারপর এইটা যাচ্ছে, আমরা অ্যাড রান করেছি বা আমরা কন্টেন্ট শুট করলাম, কন্টেন্ট পুশ করলাম, ঠিক আছে, হোয়াট এভার যা চ্যানেল ইজ, এটা 100 জনের কাছে গেল, এখানে হচ্ছে যে নোটিশ করলো কতজন, থামলো কতজন, এটা দেখলো কতজন, শেষ পর্যন্ত দেখলো কতজন, 3 সেকেন্ড, 15 সেকেন্ড, 20%, 50%, 90%, এই জিনিসগুলোকে আমরা ডিফাইন করছি কিনা। দেন এই মুভ সেগমেন্টে এটার উপর অ্যাকশন নিল কতজন, লিঙ্কে ক্লিক করলো, মেসেজ করলো, কমেন্ট করলো, হোয়াট এভার। দেন কেনার ডিসিশন নিল কতজন, অর্ডার প্লেস করলো কতজন, ঠিক আছে, ফাইনালি পেমেন্ট করলো কতজন। এই যে যে টোটাল জার্নিটা আমরা আজকের এই সেকশনে, মানে ওয়ার্কশপে, এই জার্নিটাকেই আমরা আসলে ভেঙে 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 দেখতে চেষ্টা করব। এই জার্নিটাকে আমরা কোশ্চেন করতে চেষ্টা করব, যে কোথায় আসলে আমার এই কাস্টমারগুলো হারিয়ে যাচ্ছে। আমি যে প্রোডাক্ট বিক্রি করি মার্কেটে, সেই প্রোডাক্টের কাস্টমার আছে হচ্ছে যে ধরে নিলাম 10 লক্ষ, কিন্তু দিন শেষে আমার 10টা প্রোডাক্টও সেল হচ্ছে না, 100টা প্রোডাক্টও সেল হচ্ছে না, 1000টা প্রোডাক্টও সেল হচ্ছে না। তাহলে এই যে 10 লক্ষ থেকে শুরু করে এই 100, 1000 পর্যন্ত এসে ঠেকতেছে, তার মানে এই একটা বড় চাঙ্ক কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে, আমি তাদেরকে ধরতে পারছি না। ঠিক এই জায়গাটাই আমরা এখন ধাপে ধাপে খুঁজে বের করব। ওকে, এখন দেখেন, আমি এই যে একটু আগে বলছিলাম যে কেনার সিদ্ধান্ত তৈরি হয় কাস্টমারের মনে, এবং ইটস আ জার্নি। এটা একটার পর একটা, একটার পর একটা ধাপ পার হয়ে হয়ে ফাইনালি ডিসিশনটা তৈরি হয়। এবং সেই ডিসিশন তৈরি করার জন্য, সেই ডিসিশন তৈরি করার জন্য দায়িত্ব কাদের, তৈরি করার দায়িত্ব কাদের? আমাদের। আমরা যারা মার্কেটার, আমরা যারা বিজনেসম্যান, আমরা যারা সেলসম্যান, আমরা যারা উদ্যোক্তা, মানে আমরা যারা বিক্রি করছি, আমাদের দায়িত্ব। তাহলে এখানে দুইটা গ্রুপ তৈরি হয়ে গেল, তাই না? কাস্টমার এবং হচ্ছে যে বিজনেসম্যান, বা আমাদের বিজনেস, আমাদের মার্কেটিং টিম, সেলস টিম, যা কিছু বলে আমরা আখ্যায়িত করি না কেন, রাইট? তাহলে কাস্টমার যা করছে আর বিজনেস যা করছে, দুইটা পথ আমরা একসাথে একটু দেখি, ঠিক আছে? বিজনেস কি করতেছে, প্ল্যান করতেছে, অফার তৈরি করতেছে, তারপর পথ দেখাচ্ছে, ভ্যালু বুঝাচ্ছে, তার রিস্ক রিভার্সাল করছে, মানে রিস্ক কমাচ্ছে, দেন হচ্ছে যে সে তার পেমেন্টটা পেয়েছে সেইটা কনফার্ম করতেছে। কাস্টমার কি করতেছে, অ্যাড দেখতেছে, কন্টেন্ট দেখতেছে, দেখে সেখানে থামতেছে, থেমে অ্যাকশন নিচ্ছে, এটা বোঝার চেষ্টা করতেছে তার অন্যান্য এই রিলেটেড এই প্রোডাক্ট অন্য যারা সেল করে বা এই সার্ভিস অন্য যারা সেল করে তাদের সাথে কম্পেয়ার করতেছে, দেন একটা কমিট করতেছে বা ডিসিশন নিচ্ছে, ঠিক আছে, তারপরে গিয়ে পেমেন্ট করতেছে, ঠিক আছে। তাহলে এই যে যে দুইটা জার্নি আমরা যখন চোখের সামনে একসাথে দেখব, ঠিক আছে, তখনই আমরা বুঝবো যে হচ্ছে যে আমাদের আসলে কাজটা কি, ঠিক আছে, এবং কোন জায়গাটায় আসলে আমাদের মিসম্যাচ হচ্ছে। এখন আমার এই যে আমি বলছিলাম, আমাদের প্রত্যেকের সেলস জার্নিটা ডিফারেন্স, প্রত্যেকের সেলস জার্নিটা ডিফারেন্স। নিজের সেলস জার্নিটাকে আমরা ম্যাপ করব এখন প্রথমবারের মতো, বা আগে যদি করা থাকে সেইটাকে আমরা এখন রিডিফাইন করব, ঠিক আছে।
এখানে আমরা কি করব, কাস্টমার কি করতেছে, বিজনেস কি করতেছে, মানে আপনি যে বিজনেসটা রান করাচ্ছেন সেই বিজনেস এই কাস্টমার যে কিনে কেনানোর জন্য কি করতেছে এবং আপনার হাতে কি কি এভিডেন্স আছে, এই তিনটাই আমরা লিখব, রাইট? কি কি লিখবো আমরা? কাস্টমার প্রথম কোথায় অফারটা দেখছে, সে ফেসবুক অ্যাডের মাধ্যমে দেখতেছে, সে তার ওয়ালে দেখতেছে, সে টিকটকে দেখতেছে, অথবা আপনি টিভিতে অ্যাড দিচ্ছেন, টিভিতে দেখতেছে, রেডিওতে অ্যাড দিচ্ছেন, রেডিওতে দেখছে, অথবা আপনি আপনার প্রোফাইলে হচ্ছে যে কন্টেন্ট মানে পোস্ট করতেছেন বা কোনো গ্রুপে পোস্ট করতেছেন সেইখানে দেখছে, ঠিক আছে? এই প্রথম কোথায় অফারটা দেখতেছে। অফার মানে হচ্ছে যে ওই 30% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট, এই অফার কিন্তু অফার না। মানে আমরা এখানে অফার বলতে ওই অফারকে বুঝাচ্ছি না, ঠিক আছে? ওইটা ডিসকাউন্ট অফার। আমরা এখানে অফার বলতে বোঝাচ্ছি আমি যে পণ্য বা সেবাটা তাকে অফার করতেছি, যে ভাই এইটা আমার পণ্য, এটা কিনুন, এটা আমার সার্ভিস, এইটা কিনুন। এই অফারটা সে প্রথম কোথায় দেখতেছে, দেখার পরে তার প্রথম ভিজিবল অ্যাকশন কি, সে লাইক দিচ্ছে, অথবা ভিউ করতেছে শেষ পর্যন্ত, অথবা কমেন্ট করতেছে, অথবা শেয়ার করতেছে, অথবা এখানে ক্লিক করে হচ্ছে যে ল্যান্ডিং পেজে যাচ্ছে, তার প্রথম অ্যাকশনটা কি, পরবর্তী অ্যাকশনের ধাপগুলো কোন কি 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 ধাপ, একেবারে হচ্ছে যে সেলস পর্যন্ত টোটাল ধাপগুলো লিখবেন এবং খুঁজে বের করবেন কোন ধাপে পরবর্তী অ্যাকশন কমে যায়। যেমন কি হতে পারে, ধরেন আপনি একটা অ্যাড দিয়েছেন, আমি অ্যাড দিয়ে উদাহরণ দিচ্ছি এই কারণে, কারণ আমাদের এখানে আমার ধারণা যারা আসতেন তাদের ম্যাক্সিমামই অ্যাডের মাধ্যমে সেলস করার চেষ্টা করেন, যে কারণে আমি অ্যাড দিয়ে উদাহরণ দিচ্ছি। কিন্তু আপনাদের যাদের এর বাইরে আছে তারা আপনার মতো করে এটাকে ডিফাইন করে নেবেন, এটার মতো করে আপনার মতো করে আপনার জার্নি অনুসারে এটাকে সাজিয়ে নেবেন, ঠিক আছে? ধরেন আপনি একটা অ্যাড দিয়েছেন বা একটা কন্টেন্ট পাবলিশ করেছেন বা ইউটিউবে একটা হচ্ছে যে ভিডিও ছেড়েছেন বা টিকটকে একটা ভিডিও দেখেছেন। প্রথম কাজ কি, এই কন্টেন্টটা তার সামনে যাচ্ছে, মানে ভিউ হচ্ছে। এইবার ভিউ থেকে হচ্ছে যে কি হচ্ছে, এটা প্রথম 3 সেকেন্ড থামছে কিনা, 15 মানে হুক রেট, তারপরে 15 সেকেন্ড থামছে কিনা, হোল্ড রেট, এটা শেষ পর্যন্ত কতজন দেখছে, কমপ্লিশন রেট, এইখানে হচ্ছে যে এঙ্গেজড কতজন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার মেসেজ সবকিছু মিলায় টোটালি এঙ্গেজমেন্ট কতটুকু, বা হচ্ছে যে এইখান থেকে হচ্ছে যে ল্যান্ডিং পেজে যদি লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্ক ক্লিক কতটুকু, ঠিক আছে? এগুলো হচ্ছে যে খুঁজে বের করবেন। এখন মজার একটা বিষয় দেখেন, এগুলো যখন খুঁজতে যাবেন অনেকেই খেয়াল করবেন যে সব ডেটা তো আমার কাছে নাই। এটাও একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, যে কোন কোন ডেটাটা আসলে আমার কাছে নাই। এটা এটাও বোঝাটা হচ্ছে যে ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? এবং এইখানে আপনার কাজ হচ্ছে যে আপনি ওয়ার্কবুকের 2 নম্বর পেজ খুলবেন। আমরা একটু 2 নম্বর পেজটা খুলি ওয়ার্কবুকের। ওকে, আশা করি আমরা দেখতে পাচ্ছি। আমরা okay, এখন আমরা হচ্ছে যে এই পেজ 1-এ ছিলাম, আমরা এখন যাব পেজ 2-তে। ওকে, পেজ 2-তে পার্সোনাল সেলস জার্নি ম্যাপ, প্রাইমারি পার্টটা কি কি, আমরা প্রাইমারি পার্টটা ডিফাইন করেছি এখানে, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, রেডি হয়েছেন কিনা, সব কন্টেন্ট থেকে শুরু করে সবকিছু প্রিপেয়ার্ড কিনা, আপনি মানুষের সামনে যাওয়া শুরু করেছেন, তারা আপনাকে নোটিশ করছে কিনা, রিকগনাইজ করছে কিনা, আপনাকে অ্যাটেনশন দিচ্ছে কিনা, মুভ সেগমেন্টে আপনাকে অ্যাকশন নিচ্ছে কিনা, ডিসিশন নিচ্ছে কিনা, পে সেকশনে পেমেন্ট করছে কিনা, রাইট? এইবার জার্নি এভিডেন্স ম্যাপ, ঠিক আছে? প্ল্যানিং ফেজে কাস্টমারের কোনো অ্যাকশন নাই, বিজনেসের অ্যাকশন আছে, যে আমরা এই অডিয়েন্স সেট করেছি, আমরা এই টার্গেট করেছি, আমরা এইভাবে যাওয়ার জন্য ট্রাই করেছি, ঠিক আছে? এই বিষয়গুলো আপনি আপনার প্ল্যানিং স্ট্র্যাটেজি প্রপার ওয়েতে রেডি করেছেন কিনা। অ্যাভেইলেবল এভিডেন্স, ঠিক আছে? অ্যাভেইলেবল এভিডেন্স কি, যে আমি আমার প্রোডাক্টের হচ্ছে যে কোর অফারিং সেট করেছি। অফারিং মানে আমি আবার বারবার বলতেছি, এই শব্দটা বারবার মানে কনফিউশন তৈরি করে। অফারিং মানে 30% ডিসকাউন্ট বা ডিসকাউন্ট অফার না। অফারিং মানে আমি একজনকে অফার করতেছি, প্রপোজ করতেছি, প্রপোজাল, যে
আমার এই প্রোডাক্ট বা সার্ভিসটা এই কারণে আপনার কেনা উচিত, এই প্রপোজালটা আমি রেডি করেছি কিনা, ঠিক আছে, আমার টার্গেট অডিয়েন্স রেডি করেছি না কিনা, সেই টার্গেট অডিয়েন্সের পেইন গেইন, তার প্রবলেম, এগুলোর সাথে আমার এই প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে অ্যালাইন করে, আমার এই প্রোডাক্ট বা সার্ভিস তার কোন কোন প্রবলেম সলভ করবে, তাকে কি পেতে হেল্প করবে, সেই জিনিসগুলো তাকে বোঝাচ্ছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে যে বিজনেস অ্যাকশনে হচ্ছে যে লিখবেন, ঠিক আছে। এবং অ্যাভেলেবেল এভিডেন্স, আপনি হচ্ছে এগুলো লিখেছেন কিনা, কোনোটা বাদ গিয়েছে কিনা, সেগুলো হচ্ছে যে আননোন বা ড্রপ সেগমেন্টে লিখবেন। অ্যাভেলেবেল এভিডেন্স মানে হচ্ছে যে হ্যাঁ আমি সেট করেছি টার্গেট অডিয়েন্স, হ্যাঁ আমি হচ্ছে যে তাদের প্রবলেম এবং প্রবলেম অনুযায়ী সলিউশনটাকে অফারের সাথে ইনক্লুড করেছি, রাইট। এইভাবে একটা একটা করে হচ্ছে যে লিখবেন যে হ্যাঁ আমি এগুলো করেছি, আমি দেখেছি। আর যেগুলো বাদ গিয়েছে সেগুলো হচ্ছে যে ড্রপ জোনে লিখবেন। ঠিক তেমনি ভাবে রেডি জোনে কাস্টমারের কোনো অ্যাকশন নাই, বিজনেসের অ্যাকশন আছে। বিজনেসের অ্যাকশন কি আছে? বিজনেসের অ্যাকশন আছে আপনি কন্টেন্ট রেডি করেছেন কিনা, সেই কন্টেন্টের ক্যাপশন রেডি করেছেন কিনা, কন্টেন্টের ভিজুয়াল হুক থেকে শুরু করে আদার্স জিনিসগুলো রেডি করেছেন কিনা, আপনি আপনার ল্যান্ডিং পেজ হাই কনভার্টিং হয়েছে কিনা, ল্যান্ডিং পেজের কোন কোন জায়গায় আহ, মানে মনোযোগ দেওয়ার কথা ছিল সেই জায়গাগুলোতে মনোযোগ দিয়েছেন কিনা, ঠিক আছে। এগুলো হচ্ছে যে এই টোটাল বিজনেস অ্যাকশনে কি কি করেছেন সেগুলো লিখবেন, এবং সেইখানে কোথায় কোথায় কি কি প্রবলেম খুঁজে পেয়েছেন সেই জিনিসগুলো হচ্ছে যে অ্যাভেলেবেল এভিডেন্সে লিখবেন। আর কি কি বাদ গেছে যেগুলো করা উচিত ছিল কিন্তু হচ্ছে যে করা হয়নি, সেগুলো আননোন বা ড্রপে লিখবেন। এইবার নোটিশ থেকে আসবে হচ্ছে যে কাস্টমারের অ্যাকশন, কাস্টমার এটা নোটিশ করছে কিনা, এটা কি পরিমাণ ভিউ পেয়েছে তার তুলনায় হচ্ছে যে হুক রেট, হোল্ড রেট এগুলো কতটুকু, কমপ্লিশন রেট কতটুকু, ঠিক আছে। এগুলো হচ্ছে যে সুন্দর করে, বা আপনার হচ্ছে যে ভিডিওটা আসলেই হচ্ছে যে অন্যান্য ভিডিওর তুলনায় সেম বাজেটে অন্য যে অ্যাড গিয়েছে সেগুলোর তুলনায় কতটুকু বেশি ভিউ হচ্ছে, কম ভিউ হচ্ছে, কস্টিং কেমন হচ্ছে, কস্ট পার ভিউ কেমন আসতেছে, এগুলো সব কিছু আপনি এইখানে হচ্ছে যে কাস্টমার অ্যাকশন হিসেবে লিখবেন। বিজনেস অ্যাকশন, এটার ভিউ বাড়ানোর জন্য আপনি কি কি করেছেন, নোটিশ যেন আসে সেটার জন্য আপনি কি কি করেছেন সেগুলো লিখবেন। এভেলেবল এভিডেন্স, কোথায় কোথায় গ্যাপ হচ্ছে, 100 জন ভিউ করেছে তার মধ্যে থেকে প্রথম 3 সেকেন্ড থেমেছে মাত্র 30 জন, তার মানে 70 জন হারিয়ে গিয়েছে। ভিডিওটা মানুষকে অ্যাট্রাক্ট করতে ব্যর্থ হয়েছে, রাইট। এই যে 30 জন যে প্রথম 3 সেকেন্ড ছিল, 30 জনের মধ্যে আরো 20 জন হারায় গেছে হচ্ছে যে ইয়েতে কি বলে 15 সেকেন্ডের মধ্যে, তার মানে ভিডিওটা মানুষকে ধরে রাখতে হোল্ড করতেও ব্যর্থ হয়েছে। কিন্তু যেই 10 জন ছিল, এই 10 জনের মধ্যে হচ্ছে যে 6-7 জন একদম শেষ পর্যন্ত ছিল, তার মানে ভিডিওর ফ্লো ভালো ছিল। তাহলে এই যে এইভাবে হিসাব করে করে অ্যাভেলেবেল এভিডেন্সে লিখবেন। আর যা হিসাব করার ডেটা পান নাই বা যেগুলো করা হয় নাই সেগুলো আননোন বা ড্রপ জোনে লিখবেন, ঠিক আছে। মুভের ক্ষেত্রেও সেম, মুভ মানে হচ্ছে যে কে কই অ্যাকশন নিচ্ছে, অ্যাকশন কতটুকু নিচ্ছে, এখানে লাইক কমেন্ট শেয়ার বা হচ্ছে যে মেসেজ সবকিছু মিলায় টোটাল এঙ্গেজমেন্ট কত, বা ল্যান্ডিং পেজ ভিউ এখান থেকে কত এসেছে, ল্যান্ডিং পেজ ভিউ যা এসেছে সেখান থেকে অ্যাড টু কার্ট আছে কিনা, সেখান থেকে অর্ডার কনফার্মেশন কতটুকু আছে, বা অর্ডার কনফার্মেশন যা হয়েছে সেখান থেকে হচ্ছে যে ডেলিভারি কনফার্মেশন কতটুকু হয়েছে। এই প্রত্যেকটা ধাপ ধরে ধরে নাম্বারে লিখবেন, কারণ নাম্বারকে হচ্ছে যে মেজার করা যায়, ঠিক আছে। যা মেজর করা যায় সেইখানে হচ্ছে যে সমস্যা খুঁজে বের করা যায়। এই পুরো সিনারিওটা যখন আপনার চোখের সামনে থাকবে, ডিসাইড লেভেল মানে খুব সহজ, কতজন অর্ডার কনফার্ম করেছে, ঠিক আছে, আর পেমেন্টে কতজন পেমেন্ট করেছে, এবং বিজনেস অ্যাকশন সে যেন ডিসিশন নেয় তার জন্য আপনি কি পুশটা দিয়েছেন, ঠিক আছে, সে যেন পেমেন্ট করে তার জন্য আপনি কি কি ব্যবস্থা করেছেন, ঠিক আছে। এই টোটাল বিষয়গুলো এবং এইগুলোর হচ্ছে যে অ্যাভেলেবেল এভিডেন্স এবং আননোন এবং ড্রপ, ঠিক আছে। এই দুইটা হচ্ছে যে করার পরে, এই ফর্মটা ফিল আপ করার পরে দেন হচ্ছে যে আমাদের আইডেন্টিফাই লিক ট্রানজিশন। এই যে লিক ট্রানজিশনটাকে আমরা প্রথমবারের মতো আইডেন্টিফাই করব উইথ নাম্বারস। হোয়ার ডাজ কাস্টমার ফার্স্ট সি দ্য অফার, হোয়াট ইজ দ্য ফার্স্ট ভিজিবল অ্যাকশন, হোয়ার ইজ দ্য ক্লিয়ারেস্ট ড্রপ পয়েন্ট, হোয়ার ইজ দ্য ডাটা মিসিং। দেখেন এই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে এটা 100 জনের কাছে পৌঁছেছে, 3 সেকেন্ডের আগেই 70 জন হারিয়ে গিয়েছে, তার মানে আপনি খুঁজে পেলেন আপনার ক্লিয়ারেস্ট ড্রপ পয়েন্ট কি, যে হুক রেট, লোকজন ভিডিওটা দেখে থামতেছেই না, আমি থামাইতেই পারতেছি না। জাস্ট ইমাজিন, এইটা বের করার পর আপনি যদি এবার চিন্তা করেন একবার যে আচ্ছা 100 জনের মধ্যে 70 জনই হারায় গেছে, বাকি যে 30 জন ছিল তার মধ্যে থেকে 4 জন কিনছে, সে তাইলে 100 জনের মধ্যে 70 জন হারায় না গিয়ে আমি যদি 100 জনের মধ্যে অ্যাটলিস্ট 90 জনকে ধরে রাখতে পারতাম, অ্যাট্রাক্ট করতে পারতাম, তাহলে আমার সেলস কতটুকু বেড়ে যাইতো।
সমস্যা অধিকাংশ সময় অ্যাড বাজেটে থাকে না, ওই সেম বাজেটে প্রপার ডায়াগনোসিস করে প্রবলেমগুলোকে যদি সলভ করা যায় তাহলে ওই একই বাজেটে সেল অনেক অনেক গুণে বাড়ায় নিয়ে আসা যায়। আমরা এই কাজগুলোর দিকে অধিকাংশ সময় এই কাজগুলোর দিকে মনোযোগ দেই না। তাহলে এখন আমরা হচ্ছে যে 10 মিনিট একদম ব্রেক নিব। ব্রেক নিব মানে হচ্ছে যে কি ব্রেক, প্র্যাকটিস ব্রেক। আমরা আমাদের এই জায়গাগুলো এভিডেন্স ম্যাপ, জার্নি এভিডেন্স ম্যাপ গুলো এবং হচ্ছে যে আমাদের ড্রপ পয়েন্ট ট্রেসটা, জার্নি এভিডেন্স ম্যাপ অ্যান্ড ড্রপ পয়েন্ট ট্রেস, এই দুইটা আমরা এখন প্র্যাকটিস করব। হ্যাঁ, অনেক ডাটা এই মুহূর্তে আপনার হাতের কাছে নাই, আপনার মনে হবে যে আরে কিছুই তো নাই, আমি এখন কি করব। চেষ্টা করেন, কারণ অনেকেই আমরা এই জিনিসটা প্রথমবারের মতো করতেছি, সবকিছু বুঝতেছিও না। কিন্তু আপনি চেষ্টা করেন, একটু চিন্তা করেন, এই যে ব্রেনরে যখন একটু চাপ দিবেন না, ব্রেন চিন্তা করতে অভ্যস্ত হবে এবং চাপ দিতে গিয়ে বুঝবেন যে আপনার কি কি ডাটা থাকলে আপনার জন্য এই কাজটা অনেক ইজি হয়ে যাইতো। তখনই আপনি এই যে আননোন বা ড্রপে আপনি নোট লিখতে পারবেন যে এই ফেজের এই ডেটা আমার কাছে নাই, এই ফেজে এটা করার দরকার ছিল করি নাই, এই ফেজের এই জিনিসগুলো যদি জানতাম তাহলে এটা আরো ভালোভাবে বের করতে পারতাম। তাহলে সুবিধা কি, ভবিষ্যতে কালকে থেকেই হয়তোবা আপনি এইগুলোকে নিয়ে কাজ শুরু করতে পারবেন, রাইট? কিন্তু এখন যদি প্র্যাকটিসটা না করেন তাহলে কিভাবে হবে? ঠিক আছে, অতএব আমি বলবো যে আমাদের এখন 10টা 3 বাজে, আমরা এক্সাক্ট 10টা 15-তে পরের পয়েন্ট নিয়ে আলোচনা শুরু করব। তার আগে আমরা পেজ 2 আমাদের হচ্ছে যে এই যে ওয়ার্কবুকের সেকেন্ড পেজের হচ্ছে যে প্রশ্নগুলো আমরা খাতায় কলমে বা নোটবুকে যে যেভাবে কমফোর্টেবল সে সেইভাবে এটাকে লিখে ফেলেন। ঠিক আছে, আমরা নেক্সট পয়েন্ট নিয়ে ডিসকাস শুরু করব এক্সাক্ট 10টা 15-তে। কেউ এখানে তো আসলে আপনাদেরকে বাধ্য করার আমি কেউ না, কিন্তু আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, এটা ট্রাই করেন, আপনার অনেক প্রবলেম আপনি নিজেই খুঁজে বের করে সলভ করে ফেলতে পারবেন, কাউকে প্রয়োজন হবে না। ঠিক আছে, ওকে, দেখা হচ্ছে ঠিক 10টা 15-তে। ওকে, আশা করি আপনারা সবাই রেডি করেছেন। যাদের এখনো পুরোপুরি রেডি হয়নি তারা ওয়ার্কশপ শেষে সময় করে এটা ধরে ধরে রেডি করবেন। আপনারা এই যে মানে ডায়াগনোসিস করার সময় যেন আরাম করে বা একটু ভালো করে এটা রেডি করতে পারেন, এটার জন্য আমি একটা কুইক রেডিনেস কার্ড আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি 5টা জোনের। আমি একটু কার্ডটা আপনারা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলেই দেখবেন, আমি কার্ডটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছি। ঠিক আছে, কুইক রেডিনেস কার্ড আমি একটু দেখিয়ে দেবো। আচ্ছা, আপনারা ঢুকলেই তো দেখতে পারবেন, সমস্যা নেই। আমরা এখন নেক্সট ফেজে চলে যাই। আমরা এখন প্রত্যেকটা জোন ধরে ধরে হচ্ছে যে খুঁজে দেখব আমাদের প্রবলেমগুলো আসলে কোন জোনে কি কি প্রবলেম আমরা ফেস করছি। ঠিক আছে, আবারও প্রেজেন্টেশনটা শেয়ার করে দেই তাহলে সুবিধা হবে। আচ্ছা, লিকেজ খোঁজার জন্য আমাদের মোট আসলে 5টা জোনে হচ্ছে যে কি করতে হবে। আমরা এই যে টোটাল জার্নিটা পেমেন্ট প্ল্যানিং টু পেমেন্টের এই টোটাল জার্নিটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে যে রেডি, আমাদের সবকিছু রেডি কিনা, আমার অফার বিজনেস, আমরা সবকিছু গুছায় গাছায় কন্টেন্ট বানায়, ল্যান্ডিং পেজ বানায়, ওয়েবসাইট বানায় বা ভিডিও বানায়, হোয়াট এভার উই নিড, আমরা সবকিছু রেডি করে আমরা রেডি কিনা। ঝামেলাটা হয় আমাদের কখন, আমরা একটা কন্টেন্ট রেডি করে মোটামুটি হচ্ছে যে শুরু করে দেই। ঠিক আছে, 1-2টা কন্টেন্ট রেডি করে শুরু করে দেই। এখন এই যে ফেসবুকের অ্যান্ড্রোমিডা আপডেটের পরে এখন একজন লিখছিলেন, দেখলাম যে ফেসবুকে তো এখন অটো টার্গেটিং করতে হয়, ওপেন টার্গেটিং করতে হয়। রাইট, ট্রু, কিন্তু সব ওপেন টার্গেটিং না। কারণ কি, কারণ ফেসবুকের ইনস্ট্রাকশনই হচ্ছে যে আপনার কন্টেন্ট অনুসারে সে কন্টেন্টগুলো কাকে দেখাবে সেই ডিসিশন নেয়। বলছিলাম যে এই যে আমাদের যে রেডি কিনা আমরা, এই জিনিসটা হচ্ছে যে খোঁজাটা হচ্ছে যে আমাদের খুবই জরুরি বিষয়। ঠিক আছে, তারপরে অ্যান্ড্রোমিডার কথা বলছিলাম যে এই যে আমরা বলতেছি যে ওপেন টার্গেটিং, অটো টার্গেটিং এগুলো কাজ করে, ঠিক আছে, কিন্তু ইস্যুটা কোন জায়গায়? আমার কন্টেন্টটাকে অ্যানালাইসিস করে
মেটা ডিসিশন নিচ্ছে বা টিকটক ডিসিশন নিচ্ছে প্রোগ্রামেটিক অ্যাডের যতগুলো চ্যানেল আছে, ইট কুড বি মেটা, ইট কুড বি টিকটক, ইট কুড বি ইউটিউব, হোয়াট এভার দ্য প্যানেল ইজ, সবাই একটা কাজই কোর কাজটা করে, কন্টেন্টটাকে আগে অ্যানালাইসিস করে দেন ডিসিশন নেয় এই অ্যানালাইসিস অনুসারে এই কন্টেন্টটা প্রাইমারিলি কাদের কাদের দেখাবে। সেইখান থেকে আবার হচ্ছে যে যাদের সামনে যাচ্ছে তাদের মধ্যে যেই প্রোফাইল বা যেই ধরনের মানুষ এই কন্টেন্টের সাথে এঙ্গেজ হচ্ছে সেই ধরনের মানুষের কাছেই কিন্তু এটা হচ্ছে যে বেশি দেখানোর চেষ্টা করছে। তার মানে রেডিনেস ফেজে আমার অফার এবং বিজনেস এইটা আসলে কতটুকু প্রস্তুত, এইটা হচ্ছে যে আমার খুব জরুরি বিষয়, কিন্তু খুবই জরুরি বিষয়। কারণ আমি যদি হচ্ছে যে একটা কন্টেন্ট বানাই, আমি হচ্ছে যে ক্যাম্পেইনে নেমে যাই, একটা কন্টেন্ট দিয়ে আমি যদি শুরু করে দিই, আমার কোন কন্টেন্টের পর কোন কন্টেন্ট যাবে, আমার টেস্টিং কন্টেন্ট কি, টেস্টিং কন্টেন্টের জন্য আমার এবি টেস্টিং এর ভ্যারিয়েশনস গুলো কি, এগুলো যদি আমার রেডি না থাকে, তাহলে তাহলে আমি কিভাবে আগাবো? আমরা অনেক সময় মনে করি যে শুরু করে দিই, দুইটা তিনটা যতটুক করছি ধাপে 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 হচ্ছে যে বানিয়ে ফেলবো। হ্যাঁ, কন্টিনিউয়াসলি তো বানাইতেই হবে, কিন্তু বেসিক প্রিপারেশন প্যাকটুকু আমার কমপ্লিট কিনা, এইটা কিন্তু হচ্ছে যে খুব জরুরি বিষয়। আচ্ছা, ইয়েটা একটু শেয়ার করে দিই। তো এই জিনিসগুলো, এই যে রেডি, নোটিশ, সঠিক মানুষ চিনতে পারছে কিনা, মুভ, পরের অ্যাকশনটা কতটুকু সহজ, কতটুকু ওয়েল ডিফাইন্ড, ডিসাইড, তার ট্রুথ, ভ্যালু, রিস্ক এগুলো পরিষ্কার কিনা, পেমেন্ট সম্পন্ন হচ্ছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে যে আমাদের ধরে 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 ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এখন আমরা প্রথম পয়েন্টে আসি, রেডি। সমস্যা কখনো কাস্টমারের আগে বিজনেসের ভিতরেই থাকে, যেটার কথা বলছিলাম। ঠিক আছে, যে কখনো কখনো আমাদের কাস্টমারের কাছে যাচ্ছি, সেটা যাওয়ার আগেই আমার বিজনেসের ভিতরেই সমস্যাটা থাকতেছে। এটার জন্য আমাদের কি করতে হবে? অফারটা কার জন্য এটা আমাদের কাছে ক্লিয়ার কিনা, এই প্রশ্নটা করতে হবে সবার আগে। অফারটা কার জন্য, প্রাইস, টার্মস এবং ডেলিভারি চ্যানেল এগুলো আমরা রেডি কিনা। ধরেন কথার কথা, আপনি স্ট্রিট ফাস্ট দিয়ে ডেলিভারি দিলে স্ট্রিট ফাস্টের এক ধরনের প্রাইসিং প্ল্যান এবং এক ধরনের প্রসেসিং, অন্য আরেকটা কোম্পানি দিয়ে ডেলিভারি দিলে তাদের আরেক ধরনের প্রাইসিং প্ল্যান, আরেক ধরনের হচ্ছে যে পলিসি, সেগুলোকেও কিন্তু হচ্ছে যে আপনার ওয়েল ডিফাইন করে বুঝে গুছায় রাখতে হবে। যে না, এখানে হচ্ছে যে এতদিন সময় লাগতে পারে, এত টাকা পেমেন্ট আমার চার্জ করবে, তাহলে সেইটার থেকে কতটুকু আমি ভর্তুকি দেব কিনা, যদি দেই তাহলে কতটুকু দেব। ঠিক আছে, এরকম। তাহলে এই প্রাইস, টার্মস অ্যান্ড কন্ডিশন, ডেলিভারি চ্যানেল এগুলো ক্লিয়ার কিনা, টিম, স্ক্রিপ্ট এবং ক্যাপাসিটি এগুলো প্রস্তুত কিনা। আমরা অনেক সময় প্রোডাক্টের যে ডিটেইলড ট্রেনিং প্রোডাক্ট সম্পর্কে, সেই ডিটেইল ট্রেনিংটা আমরা টিমকে দেই না। এটা আমি অনেক টিমের ক্ষেত্রে দেখেছি, অনেক বিজনেসের ক্ষেত্রে দেখেছি, আমাদের এই ডিটেইলড ট্রেনিংটা কিন্তু থাকে না। এবং না থাকার কারণে কি হয়? না থাকার কারণে টিম প্রপার কমিউনিকেশনগুলো করতে পারে না। আপনি একটা জিনিস হচ্ছে যে এখানে কোশ্চেন করবেন নিজেকে, আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা সম্পর্কে, আপনার সামনে যদি একজন ক্লায়েন্ট আসতো, বা আপনাকে যদি একজন ক্লায়েন্ট কল দিত, বা আপনাকে একজন ক্লায়েন্ট যদি মেসেজ দিত, তাহলে আপনি তাকে যেইভাবে বুঝায় বলতে পারেন, আপনার টিম সেইটা সেভাবে পারে কিনা, তারা রেডি কিনা, তাদেরকে আপনি স্ক্রিপ্ট গুছিয়ে দিয়েছেন কিনা। ঠিক আছে, এখন স্ক্রিপ্ট গুছিয়ে দিয়ে আবার স্ক্রিপ্ট ধরে কিভাবে কথা বলবে সেইটা ট্রেনিংটা দিয়েছেন কিনা, তাদের ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে কিনা। ঠিক আছে, এবং এটার ইনভয়েস, যদি আদার্স কোনো ডকুমেন্টস থাকে, ঠিক আছে, অনেকের বিএসটিআই ইস্যু থাকতে পারে, অনেকের অনেক ধরনের প্রপোজাল অফারের লেটার থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, এগুলো আসলে রেডি কিনা। এগুলো যদি হচ্ছে যে রেডি থাকে, তাহলে তাহলে আপনি বুঝবেন যে আপনি রেডি। অতএব আমরা কি কি পরীক্ষা করব সেটা একটা লিস্ট পাইলাম। অফারটা কার জন্য এটা আমার পরিষ্কার কিনা, প্রাইস, টার্মস অ্যান্ড ডেলিভারি এটার জন্য আমরা রেডি কিনা, টিম, স্ক্রিপ্ট এবং ক্যাপাসিটি এটা রেডি কিনা, ইনভয়েস ও প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি কিনা। এটা, এই বিষয়গুলো আমরা হচ্ছে যে এই রেডি সেগমেন্টে আমরা কি করব, আমরা ডিফাইন করব। এবং পসিবল এভিডেন্স আমরা কি কি খুঁজে বের করব, অফার ব্রিফ এবং প্রাইসিং শিট এটা আমাদের কাছে আছে কিনা, ইনভেন্টরি এবং সার্ভিস ক্যাপাসিটি আমাদের কাছে আছে কিনা, রেসপন্স স্ক্রিপ্ট ও SLA, ঠিক আছে, সেলস লাইফ সাইকেল অ্যানালাইসিস এটা আমাদের কাছে আছে কিনা, কোটেশন এবং ইনভয়েস ডকুমেন্ট প্যাক এটা আমাদের কাছে আছে কিনা। ঠিক আছে, আর এটার একটা বিশাল রেড ফ্ল্যাগ আছে। কি রেড ফ্ল্যাগ?
কাস্টমার এলে তখন দেখা যাবে এই মেন্টালিটি, এই রেডিনেসের এই টোটাল জায়গায় কি দরকার ভাই এত সময় নষ্ট করে এত কষ্ট করে, আমার বেচা কিনা নাই, বিজনেস নাই, টাকা নাই, আমি হচ্ছে যে আগে হচ্ছে যে অ্যাড ট্যাড দিয়ে কিছু হচ্ছে যে টাকা আনি, তারপর না এগুলো হচ্ছে যে দেখবো। এই মেন্টালিটি আসলে বা এই মেন্টালিটি খুঁজে পেলে এটাকে রেড ফ্ল্যাগ হিসেবে ট্রিট করবেন, রাইট? এরপরে আমরা যাব জোন 2, নোটিশ। মানুষ দেখছে কিন্তু নিজের জন্য চিনতে পারছে কি? নিজের জন্য চিনতে পারা মানে এটা কি আসলে? নিজের জন্য চিনতে পারা এটা খুব পুরাতন গল্প, কিন্তু আবারও আমি একটু রিপিট করছি। আমরা একবার এটাকে কি বলে, ওই যে হট ওয়াটার ব্যাগ যেটা, ঠিক আছে, এটা এই যে চায়না থেকে ওই সময় নতুন নতুন আসলো হট ওয়াটার ব্যাগ, ওই অটোমেটিক হচ্ছে যে হিটার সহ, মানে এটা ওই যে গরম পানি এটার ভিতরে ভরতে হবে না, এটার ভিতরে পানি থাকলে প্লাগ দিলে অটোমেটিক্যালি গরম হয়ে যাবে আর কি। অনেক আগের কথা বলছি, তখন এটা কেবল নতুন এসেছে। এটা নিয়ে আমরা হচ্ছে যে ক্যাম্পেইন লঞ্চ করেছি, কাজ করার চেষ্টা করছি। তখন আমরা দেখলাম যে সব এসে ইনবক্সে, তখন মেসেজ ক্যাম্পেইনটা হচ্ছে যে বেশি ভালো পারফর্ম করতো, আমরা মেসেজ ক্যাম্পেইন চালিয়েছিলাম। ইনবক্সে এসে কত নেগোসিয়েশন, বা এটার দাম এত কেন, দারাজ তো অনেক কম, এটা তো এই সমস্যা এই সমস্যা, প্রশ্নের অভাব নাই, প্রাইস শুনে আর তার কোনো খোঁজ খবর নাই। আমাদের টিম এবার থেকে বারবার তাকে মেসেজ দিচ্ছে, স্যার ও স্যার নিবেন স্যার। এটা মানে জাস্ট ফান করে বললাম, কিন্তু বারবার ফর্মালি মেসেজ দিচ্ছে আর কি, ঠিক আছে। মানে বিষয়টা আমার কাছে মনে হইলো এরকম যে ওরা বারবার বলতেছে স্যার নিবেন কিনা, ম্যাডাম নেবেন কিনা, কোনো রিপ্লাই নাই। তো আমরা এটাকে হচ্ছে যে ডায়াগনোসিস করা শুরু করলাম, এবং আমরা মনে হলো যে লোকজন এটা দেখে এটা যে তার প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাটা ফিল করতেছে না। তখন আমরা হচ্ছে যে সেগমেন্ট ভাগ করলাম, যে এটা কার কার প্রয়োজন হইতে পারে, তীব্র প্রয়োজন কার কার হইতে পারে। একটা হচ্ছে যে আপুরা আছেন, আপুদের যখন হচ্ছে যে পিরিয়ডের পেইন শুরু হয়, তখন একটু গরম পানি পেটে সেক দিলে খুব আরাম লাগে, এইটা একটা হচ্ছে যে সেগমেন্ট আমরা বের করলাম। আরেকটা সেগমেন্ট পাইলাম হচ্ছে যে বয়স্ক, মানে বাবা মা যাদের বাসায় আছেন, যারা বয়স্ক মানুষ, তাদের অনেক সময় বাতের ব্যথা বা বিভিন্ন ধরনের হাঁটুতে বা কোমরে বিভিন্ন জায়গায় পিঠে ব্যথা থাকে, তখন একটু স্যাক দিলে তাদের জন্য ভালো লাগে। তো এরকম কয়েকটা সেগমেন্ট ইয়ে করলাম। তো এই দুইটা সেগমেন্ট ধরেই বলি, আমরা হচ্ছে যে ভিজুয়াল বানালাম, যে একজন আপু ভদ্র মহিলা, উনি হচ্ছেন যে তীব্র পেটের ব্যথায় এরকম আহ কি বলে এই যে হট ওয়াটার ব্যাগটাকে পেটে দিয়ে শুয়ে রয়েছেন, ঠিক আছে। এটাকে আমরা প্লেস করলাম জাস্ট একটা হট ওয়াটার ব্যাগ হিসেবে না, অটোমেটিক হট গরম হয়ে যাবে, এইটাকে আমরা ফিচার হিসেবে শো করা শুরু করলাম না, টোটালটাকে মিলে এটাকে একটা সলিউশন হিসেবে। কারণ যখন কষ্ট হচ্ছে, ব্যথা, একজন কষ্ট পাচ্ছেন, উনি যাবেন পানি গরম করবেন, তারপরে এটা ঢালবেন, তারপরে এটা পেটে সেক দিবেন, এটা খুব পেইনফুল, খুবই পেইনফুল, ঠিক আছে। তার থেকে হচ্ছে যে একটু মানে ইলেকট্রিকে চার্জ করে রাখলো, সুইচ টিপ দিল, এটা গরম হওয়া শুরু করলো, 1-2 মিনিটের মধ্যে হচ্ছে যে গরম হয়ে গেল। আর হচ্ছে যে বয়স্ক বাবা মা যাদের বাসায় আছে, তাদের মনে কোশ্চেন ঢুকাই দিলাম। ভিজুয়ালটা অনেকটা এরকম ছিল যে একজন বয়স্ক মহিলা, উনি পানি চুলা থেকে পানি তুলতে গিয়ে ওনার গায়ে গরম পানি পড়ে গেছে, ঠিক আছে। তাহলে যার বাসায় বয়স্ক বাবা মা আছে, উনি যেটা যখন একবার দেখছেন, ওনার মাথায় টেনশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে। উনি নিজের সাথে এটাকে রিলেট করতে পারছেন, যার পেইন হয় যেই আপুটার, উনি হচ্ছেন যে নিজের সাথে এটাকে রিলেট করতে পারছেন, ঠিক আছে। তো এই যে নোটিশ করার ক্ষেত্রে আমরা বলতেছি, আমরা হুক দেই, এই দেই, ওই দেই, অনেক কিছু দেই, কিন্তু লোকজন থামে না, লোকজন এটাকে নোটিশ করে না, আমরা অ্যাটেনশন পাই না। অ্যাটেনশন আপনি আসলে তখনই পাবেন যখন এইটাকে মানুষ নিজের সাথে রিলেট করতে পারবে। তো এইখানে হচ্ছে যে প্রথম প্রশ্নটা এই জনের ক্ষেত্রে একটাই প্রশ্ন, মূল প্রশ্ন কি, সঠিক মানুষ কি অফার দেখে বুঝতে পারতেছে? মানে আমি যে অফারটা দিচ্ছি, বা আমি যে অফার বলতে আমি আবারও বলতেছি, এটা ডিসকাউন্ট অফার বা প্রমোশনাল অফার না, এই অফার হচ্ছে যে প্রপোজাল, যে আমার এই প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি কিনুন। এই যে আমার এই অফারটা দেখে সে কি এটা বুঝতে পারতেছে এটা আমার জন্য, এবং এটার জন্য আমরা কি কি এভিডেন্স দেখবো, রিলেভেন্ট অডিয়েন্সের কাছে এটা রিচ করতেছে কিনা, আমার এটা কি রিলেভেন্ট অডিয়েন্সের কাছে রিচ করতেছে, নাকি হচ্ছে যে এটা দুনিয়া গণহারে আজাইরা মানুষের কাছে রিচ করতেছে। আমি অ্যাড দিয়েছি হচ্ছে যে কি বলে, একটা বনানীর একটা ফ্ল্যাট বা গুলশানের একটা ফ্ল্যাটের অ্যাড দিয়েছি, যেটার দাম কয়েক কোটি টাকা, কিন্তু যার স্যালারি হয়তো বা 20,000, 30,000 বা 50,000, সেও এসে জিজ্ঞেস করতেছে এটার দাম কত।
হ্যাঁ, এটা অবশ্যই জিজ্ঞেস করতে পারে, অবাস্তব কিছু না। কিন্তু সেইটা 99.99% যদি হয়ে যায় তখন তো আসলে বিপজ্জনক। ঠিক আছে, আমি মেসেজ দিলে সেটা রিকগনাইজ করছে কিনা। আমরা যখন এই জিনিসগুলো যখনই হচ্ছে যে রিলেট করে দেই, তখনই দেখা যায় যে হচ্ছে যে আর প্রাইস দেখে হারিয়ে যায় না মানুষ। তাহলে দেখেন সমস্যা কোন জায়গায়, প্রাইস দেখে হারিয়ে যাচ্ছে, অ্যাড দেখে স্কিপ করে চলে যাচ্ছে। সমস্যার উৎসটা কোথায়, সে এটাকে নিজের সাথে রিলেট করতে পারতেছে না। এই জায়গাটাই হচ্ছে যে আমাদের ক্রিটিক্যাল জায়গা। ঠিক আছে, রাইট সেগমেন্টের রেসপন্সটা আমরা পাচ্ছি কিনা আমাদের কন্টেন্ট থেকে, অ্যাড থেকে। ঠিক আছে, কমেন্ট বা হচ্ছে যে কনভারসেশনের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে বায়ারের কমেন্ট বা বায়ার টাইপের কমেন্ট, নাকি হচ্ছে যে হুদাই আজাইরা হাই হ্যালো দিয়ে নক করা বা একটু কৌতূহল থেকে কোশ্চেন করা টাইপের কমেন্ট। ঠিক আছে, তার মানে রিচ বেশি হইলেই আমার যে নোটিশ পর্যাপ্ত পরিমাণে পাবো, ক্লিয়ার নোটিশ পাবো, বিষয়টা এরকম না। আমরা ক্লিয়ার নোটিশ তখনই পাবো যখন সঠিক মানুষ আমার অফার দেখে বুঝতে পারতেছে, ওরে আল্লাহ, এটা তো আমারই জন্য, আমার এই প্রবলেমের সমাধান এর কাছেই আছে। ঠিক আছে, তখনই হচ্ছে যে আমরা এই রিচ জোনটাকে হচ্ছে যে ডিফাইন করতে পারবো। মুভ, রিচ হইছে, মানুষ বুঝতে পারছে এটা তার সমাধান করবে, তার আগ্রহ তৈরি হয়েছে। পরের ধাপটা, আমরা কি তাকে হচ্ছে যে পুশ করেছি যে আপনি আমাদের ল্যান্ডিং পেজ ভিজিট করুন, বা ল্যান্ডিং পেজ ভিজিট করার কোনো কারণ দিয়েছি? অনেক সময় দেখা যায় খুব চমৎকার অ্যাড, চমৎকার কন্টেন্ট, কিন্তু এত বেশি ওভার এক্সপ্লেইনড যে ওইটা দেখে শুনে সে আর ল্যান্ডিং পেজে যাওয়ার আগ্রহ খুঁজে পাচ্ছে না। আমাদের যদি ল্যান্ডিং পেজ বেসড অ্যাড হয়, সে কথা ল্যান্ডিং পেজ বেসড যদি অ্যাড হয়, তাহলে আমার টার্গেটটা কি, অ্যাডের উদ্দেশ্যটা কি? তাকে ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়া। আমার যদি মেসেজ বেসড অ্যাড হয়, তাহলে আমার টার্গেট কি, তাকে হচ্ছে যে মেসেজে নিয়ে আসা। আমার যদি মানে কলের হচ্ছে যে অ্যাড হয়, তাহলে আমার টার্গেট কি, তাকে দিয়ে কল করানো। এই জিনিসটাই অনেক সময় আমরা ক্লিয়ারলি হচ্ছে যে ডিফাইন করি না, বুঝি না। আমরা মনে করি আরে এত টাকা খরচ করে ভিডিও বানাচ্ছি, এখানে আমার প্রোডাক্টের ডিটেলস বলবো না? অবশ্যই বলবো, প্রয়োজন হলে বলবো, কিন্তু আমার উদ্দেশ্য কি, আমার টোটাল কন্টেন্ট সেই উদ্দেশ্য, সেই পারপাসকে সার্ভ করতেছে কিনা। এইটা খুব ইম্পর্টেন্ট বিষয়। যে কি হচ্ছে, সে দেখলো, অ্যাটেনশন দিল, সে বুঝলো রিলেভেন্স, যে না এটা আমার হচ্ছে যে সাথে আছে, সে অ্যাকশন জানলো, ক্লারিটি হইলো যে এটা আমার কিনতে হবে বা এটার জন্য এই করতে হবে, কিন্তু সে আদৌ অ্যাকশন নিল কিনা। ঠিক আছে, আমার কল টু অ্যাকশন, আমার ফর্ম, আমার রেসপন্স টাইম অথবা চ্যানেল চেঞ্জ, কোন জায়গায় ফ্রিকশন তৈরি হচ্ছে। আমার ল্যান্ডিং পেজে ক্লিক করে ল্যান্ডিং পেজে যাওয়ার পথেই কি আমার অর্ধেক হারায় যাচ্ছে কিনা, এটাও আমার খুঁজে বের করে দেখার দরকার আছে, যে কতজন ক্লিক করলো এবং কতজন আসলে দিন শেষে ভিউ করলো আমার ল্যান্ডিং পেজে, আসলে তার ক্লারিটিটা আসছে কিনা, বা আমার কন্টেন্টে তার ক্লারিটিটা আসছে কিনা, আমি তাকে পুশ করতেছি কিনা যে মেসেজ করুন বিস্তারিত, আপনি একা ডিসিশন নেওয়ার দরকার নেই, আমাদের এক্সপার্টের সাথে কথা বলুন। ঠিক আছে, এই রকম ভাবে তাকে মুভ করানোর জন্য যা যা অ্যাকশন, সেই অ্যাকশনগুলো আমি নিচ্ছি কিনা। দেন ডিসাইড, সে মুভ করলো, অ্যাকশন নিল, কিন্তু ডিসিশন নেওয়ার আগে, যে কোনো মানুষ ডিসিশন নেওয়ার আগে তিনটা জিনিসের অঙ্ক কোনো না কোনো ভাবে মিলায়। আপনি নিজের নিজের হচ্ছে যে ভিতর দিয়ে চিন্তা করে দেখেন। ফার্স্ট হচ্ছে ট্রাস্ট, সেকেন্ড হচ্ছে ভ্যালু, থার্ড হচ্ছে রিস্ক। এই তিনটা জিনিস না মিলিয়ে কেউ কেনার ডিসিশন নেয় না। ট্রাস্ট, এরা কি আমার প্রবলেমটা সলভ করতে পারবে? আপনি কি পারবেন ভাই আমার এই প্রবলেমটা সলভ করতে? আপনি কি পারবেন আমাকে ভালো প্রোডাক্টটা দিতে? আপনি কি পারবেন আমাকে অথেন্টিক জিনিসটা দিতে? আপনি কি পারবেন আমাকে প্রপার সার্ভিসটা দিতে? সে ট্রাস্ট করছে কিনা। সেকেন্ড হচ্ছে ভ্যালু, আচ্ছা এইটার জন্য যে আমি এত টাকা দেব, এই টাকার থেকে বেশি পরিমাণ ভ্যালু আমি পাচ্ছি কিনা, আমি কিনে জিতছি কিনা। অনেক সময় আমরা বলি যে ওভার প্রাইস, দাম বেশি। এই যে কাস্টমার যখন বলে দাম বেশি, আরে ভাই আপনি গলা কাটতেছেন, আরে ভাই সবাই তো আপনার থেকে কম নেয়, আপনার দাম বেশি কেন? অমুক জায়গায় দারাজে দেখলাম এটার দাম এত, তমুকে হচ্ছে যে 200 টাকায় ওয়েবসাইট ডিজাইন করে দেয়, আপনি কেন 2 লাখ টাকা চাচ্ছেন? এই ধরনের কোশ্চেন গুলো তখনই ওঠে যখন হচ্ছে যে তার কাছে আপনি ভ্যালুটা ক্লিয়ার করতে পারছেন না। আমরা মনে করি যে ধুর কাস্টমার কি হুদায় আজাইরা। হ্যাঁ, এটা সত্যি যে একটা অংশ আজাইরা বকবক করে, আজাইরা পেইন দেয়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু
কিন্তু ঘটনাটা কি জানেন? ঘটনাটা হচ্ছে যে দুইটা জায়গায় প্রবলেম হলে এই পেইনটা অনেক বেশি বেড়ে যায়। যখনই হচ্ছে যে কেউ দাম নিয়ে কথা বলবে, তখন হচ্ছে যে বেসিক দুইটা জায়গা হচ্ছে যে আগে খোঁজ নিবেন। একটা হচ্ছে এটা রাইট অডিয়েন্সের কাছে যাচ্ছে কিনা, দ্বিতীয়ত যার কাছে যাচ্ছে সেইটার ভ্যালুটা আমি তাকে বুঝাইতে পারছি কিনা। এটা এটা যে সে যে পেমেন্ট দিচ্ছে সেই পেমেন্টের থেকে অনেক বেশি ভ্যালুয়েবল, সেই ভ্যালুটা আমি তাকে বুঝাইতে পারছি কিনা, এটা হচ্ছে যে সবচেয়ে বড় বিষয়। এবং থার্ড, রিস্ক। ভুল হলে কি হবে? আচ্ছা, কেনার পর যদি দেখি এই প্রোডাক্টটা ভালো না, তাইলে কি হবে? আচ্ছা, এর সার্ভিস নিয়ে যদি দেখি হচ্ছে যে এই সার্ভিস আমার জন্য কাজ করে নাই, তাইলে কি হবে? এই যে রিস্ক রিভার্সাল মেথড বলি আমরা এটাকে, ঠিক আছে, আপনি রিস্ক রিভার্সাল মেথডটাকে প্রপার ওয়েতে সাজিয়েছেন কিনা, আপনি একজনের ডিসিশনের পথে সবচেয়ে বড় বাধা অথবা সবচেয়ে বড় সহযোগিতাকারী, এই তিনটা পয়েন্ট, সে ট্রাস্ট করতেছে কিনা, তার কাছে ভ্যালু ক্লিয়ার কিনা, এবং সে রিস্ক ফ্রি ফিল করতেছে কিনা। রিস্ক ফ্রি ফিল করছে না মানে, ধরেন কথার কথা, খুব সহজ একটা বিষয়, যে আপনি এটা রিসিভ করে আগে চেক করবেন, চেক করে যদি হচ্ছে যে আপনি ছবিতে যেমন দেখেছেন ঠিক সেই রকমই পান, তাহলে আপনি এটা পেমেন্ট করে রিসিভ করবেন, আদারওয়াইজ আপনার রিসিভ করার প্রয়োজন নাই। ঠিক আছে, তাহলে তখন সে অনেকখানি রিস্ক ফ্রি হয়ে যাচ্ছে। ও আচ্ছা, তাহলে অর্ডার দিতেই পারি, ও আমি দেখে যদি পছন্দ না হয় নেব না, যদি তার কথার সাথে হচ্ছে যে এটার মিল না থাকে, ছবির সাথে ভিডিওর সাথে এটার মিল না থাকে, এটাকে এনে যে যে প্রমিস করা হয়েছিল সেগুলোর যার সাথে যদি মিল না থাকে, তাহলে আমি এটা নেব না। ঠিক আছে, তো এইরকম অনেকগুলো বিষয় আপনি তাকে কি কিভাবে রিস্ক ফ্রি করাবেন, এই জিনিসগুলো আছে কিনা। পেমেন্ট, হ্যাঁ বলার পরেও, অর্ডার কনফার্ম করার পরেও পেমেন্ট আটকে যেতে পারে। ঠিক আছে, কেন? কারণ ক্লারিটি, কত, কোথায়, কখন পে করবে, কেন পে করবে, এই একটা বিষয় যেমন থাকে। অনেক সময় প্রসেস, মেথড ও স্টেপ সহজ কিনা, সেইখানে কোনো জটিলতা আছে কিনা, স্পেশালি অনলাইন পেমেন্ট বা হচ্ছে যে ব্যাংক পেমেন্ট বা অফিসে এসে পেমেন্ট করার ক্ষেত্রে। ঠিক আছে, ডকুমেন্টস আপনার ক্লারিটি আছে কিনা, আপনার ইনভয়েস, পারচেজ অর্ডার, ব্যাংক ইনফো, এগুলো রেডি আছে কিনা। আমি শুধু ই কমার্স নিয়ে কথা বলছি না, আমি ওভারঅল বিজনেস নিয়ে কথা বলছি। ঠিক আছে, এবং রিস্ক, সে পেমেন্ট করে দেওয়ার পরে যদি এই প্রোডাক্ট সার্ভিস নিয়ে তার যদি কোনো ধরনের প্রবলেম হয়, তখন আসলে কি হবে, এই তাকে আমরা রিস্ক ফ্রি করছি কিনা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে যে এভিডেন্স হচ্ছে যে হিসেবে কি কি কালেক্ট করবেন, আপনার ইনভয়েস টু পেইড রেট, যে বা হচ্ছে যে আপনার অর্ডার কনফার্মেশন টু হচ্ছে যে পেমেন্টের যে রেট, সেই রেটটা খুঁজে বের করবেন, পেমেন্টে ইরর আসতেছে কিনা, ডকুমেন্ট কোনো চাচ্ছে কিনা, লাস্ট মিনিটে এসে এসে কেনার আগে আবার কি কি কোশ্চেন করতেছে, ঠিক আছে, পেমেন্ট করার আগে কি কি কোশ্চেন করতেছে, এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা 5টা জোন নিয়ে কথা বললাম, আমরা আবার একটু হচ্ছে যে গো থ্রু করি। 5 জোন: রেডিনেস জোন, নোটিশ জোন, মুভ জোন, ডিসাইড জোন অ্যান্ড পেমেন্ট জোন। এই 5টা জোনে আমরা কোর প্রশ্নগুলো হচ্ছে যে দেখলাম আর কি। ঠিক আছে, কিন্তু একটা জিনিস আপনার মনে রাখতে হবে, একটা সিমটম একাধিক জোনের প্রশ্ন তৈরি করতে পারে। যেমন একটা একটু আগে আমরা বলছিলাম যে দাম নিয়ে প্রচুর কথা বলতেছে, ভাই দাম বেশি, অতিরিক্ত দাম, আপনারা গলা কাটার ডাকাইত হয়ে গেছেন, আপনারা হচ্ছে যে ডাকাতি করতেছেন, আপনারা, অন্যরা তো অনেক কম দাম নেয়, আমার পক্ষে এত দাম দেওয়া সম্ভব না। এই যে দাম নিয়ে এত এত কথা, তার মানে কি? সে হচ্ছে যে আসলে এটা কয়েকটা জোনে ধরতে পারেন। আমরা রাইট অডিয়েন্সের কাছে যাইতে পারি নাই, আমরা কন্টেন্ট দিয়ে হচ্ছে যে রাইট পিপলের জন্য কন্টেন্ট বানাইতে পারি নাই, হইতে পারে আমরা হচ্ছে যে তার ভ্যালু হচ্ছে যে এখানে তার কাছে ক্লিয়ার করতে পারি নাই, সেটাও হইতে পারে। ঠিক আছে, যেমন কয়েকটা উদাহরণ আমরা এখানে দেখেছি, যে রিচ কম, রিচ কম সেটা হইতে পারে নোটিশের ইস্যু, ইনকোয়ারি আছে অর্ডার নাই, সেটা ডিসাইড ইস্যু হইতে পারে, অর্ডার করছে পেমেন্ট করে নাই, সেটা পেমেন্টের ইস্যু হইতে পারে। যখনই রিচ কম হচ্ছে, তখন এই অডিয়েন্সটা বা অফারটা কি, অডিয়েন্সের এই অফারটা অডিয়েন্সের জন্য রেডি কিনা, তার পেইনকে রিকগনাইজ করছে কিনা, তার প্রবলেমকে রিকগনাইজ করছে কিনা, সেইটা নিজের সমস্যার সমাধান বা নিজের কোনো চাওয়ার উপায় মানে পূরণের উপায় হিসেবে সেইটাকে কানেক্ট করতে পারতেছে কিনা। আমরা ইনকোয়ারি আছে অর্ডার নেই, সেখানে হচ্ছে যে মুভে হচ্ছে যে কোয়ালিফিকেশন কোনো গ্যাপ আছে কিনা, অর্ডার আছে পেমেন্ট নাই, সে ডিসাইডে হচ্ছে যে রিস্ক ফ্রি এখনো ফিল করছে না। ঠিক আছে, সাসপেক্টেড জোন হচ্ছে যে স্টার্টিং ডিরেকশন, ফাইনাল ভার্ডিক্ট না। আমরা একটা, এই যে সাসপেক্টিং জোনগুলো যে ভাগ করেছি, এই জোনগুলো ধরে ধরে আমরা ওইখান থেকে কি করব,
এখান থেকে ডায়াগনোসিস শুরু করব। একেবারে ওই জোনে গেছে মানে বা ওই ঘটনা ঘটছে মানে এই জোনের সাথে কানেক্টেড, অতএব এই জোনে প্রবলেম, এরকম ডিসিশন আমরা নিয়ে ফেলবো না। আমরা ওইখানে একটার পর একটা কোশ্চেন করা শুরু করব, একটার পর একটা কোশ্চেন শুরু করব। এখন আমরা কি করব, 5 জন স্কোর কার্ড পূরণ করব। ওয়ার্কবুকে পেজ 3-তে 5 জন স্কোর কার্ড করব, যে প্রতিটি জোনে যা জানেন এবং যা জানেন না, কি কি এভিডেন্স আছে, এগুলো আলাদা আলাদা করে লিখবেন। রেডি জোনে আপনার হচ্ছে যে কন্টেন্ট ক্লিয়ার কিনা, ঠিক আছে, বা অথবা পার্টলি ক্লিয়ার, এই যে আপনি কার জন্য এই অফারটা রেডি করতেছেন সেইটা তাকে হচ্ছে যে তার সাথে রিলেটেবল কিনা, ঠিক আছে, এই যে ক্লিয়ার, পার্শিয়ালি ক্লিয়ার, আনক্লিয়ার, নো ডাটা, কোনো ডাটা নাই, প্রত্যেকটার ক্ষেত্রেই সেম। রেডি, নোটিশ, মুভ, ডিসাইড, পে, প্রত্যেকটার জন্য আমরা প্রশ্ন করেছি, ঠিক আছে। আমি কুইক রেফারেন্স কার্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সাথে শেয়ার করে দেবো। একটা করে 5টার জন্য 5টা কার্ড শেয়ার করব। একটা করে কার্ড ধরবেন, প্রশ্নগুলো দেখবেন এবং সেগুলো নিয়ে এই যে ওয়ার্কবুকের পেজ 3-তে আপনি সেগুলো নিয়ে সেই অনুসারে নোট লিখবেন। আমি একটু ওয়ার্কবুকের পেজ 3টা শেয়ার করি। এই যে দেখেন, প্রথম কার্ড, জোন কার্ড, রেডি জোন, 5 জন ডায়াগনোসিস, রেডি জোন। ইজ দ্য অফার রেডি টু সেল? আমার যে অফারটা, আমি আবারও বলতেছি, এই অফার মানে হচ্ছে যে প্রমোশনাল অফার না, এই অফার মানে হচ্ছে যে প্রপোজাল। আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে যাচ্ছি সেই প্রোডাক্ট বা সার্ভিস সেলের প্রপোজালটা, ঠিক আছে। যে ক্লিয়ার অডিয়েন্স এবং প্রমিস, আমি অডিয়েন্স কি এবং আমার প্রমিস কি, তা অডিয়েন্সের কাছে আমরা কি প্রমিস করতেছি সেইটা আমার কাছে ক্লিয়ার কিনা, এটা প্রাইস, টার্মস এবং ডেলিভারি কিভাবে হবে সেগুলো ক্লিয়ার কিনা, এটা টিম ক্যাপাসিটি এবং ডকুমেন্টস এগুলো আমরা রেডি করেছি কিনা, ঠিক আছে। এবং যদি কোনোটা গ্যাপ থাকে তাহলে আমাদের কি করতে হবে, সেটাকে হচ্ছে যে ফিক্স করতে হবে বিফোর ব্লেমিং ডিমান্ড। আমরা অনেকে বলি, ভাই এত সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি, এত চমৎকার আমার সার্ভিস, কিন্তু মানুষ এটা বুঝলোই না, কেউ নিতে চায় না। এই ব্লেমটা করার আগে আমার বুঝতে হবে যে আমি মানুষকে বোঝানোর মতো করে আমি সবকিছু রেডি করেছি কিনা, ঠিক আছে। তারপরে নোটিশ, নোটিশে হচ্ছে যে 3টা প্রশ্ন, রাইট অডিয়েন্সের কাছে যাচ্ছে কিনা, রিলেভেন্স ক্লিয়ার কিনা, যে এটা আমার এই প্রবলেমের সলিউশন বা আমার এই হচ্ছে যে যা চাই সেইটার হচ্ছে যে পাওয়ার ওয়ে, আর ফার্স্ট সিগন্যাল আর্নস অ্যাটেনশন, এইটা তৈরি করতেছে কিনা, এইটার হচ্ছে যে যা ভিউ হচ্ছে সেই ভিউ অনুসারে এইটার আসলে হচ্ছে যে 3 সেকেন্ড হুক রেট, হোল্ড রেট 15 সেকেন্ড, এগুলো হচ্ছে যে কি পরিমাণ আছে। ডায়াগনস্টিক কিউ কি, ইফ দে ডু নট রিয়েলাইজ ইট দে উইল নট এক্সপ্লোর ইট, এটা যদি তারা বুঝতে না পারে এটা তাদের কি কাজে আসবে, এটা তার জন্য কেন প্রয়োজন, তার কোন প্রবলেমের সমাধান, তাহলে এটার প্রতি তারা আগ্রহী হবে না, ঠিক আছে। মুভ সেগমেন্টে কি আছে, ওয়ান অবভিয়াস কল টু অ্যাকশন, আমার কল টু অ্যাকশন আমি ক্লিয়ার করতে পারছি কিনা, এই জায়গাটায় আমরা সবাই ভুল করি, একটা বড়, অনেক, সবাই বলতে অনেকেই ভুল করি, আমরা কল টু অ্যাকশন মনে করি যে একটা বাটন, জাস্ট কল টু অ্যাকশন শুধু একটা বাটন না, টোটাল একটা এনভায়রনমেন্ট। আমি একজনকে বলতেছি যে এখনই ডাউনলোড করুন, কিন্তু সে কেন ডাউনলোড করবে তার কাছে ক্লিয়ার না, ডাউনলোড করলে কি পাবে সেটা ক্লিয়ার না, ডাউনলোড না করলে তার কি লস হবে সেটা ক্লিয়ার না, এই টোটাল এনভায়রনমেন্টটা আমি তৈরি করতে পারি না, আমি শুধুই একটা বাটন দিয়ে রাখছি ডাউনলোড নাও, তাহলে লাভ নাই, ঠিক আছে। এবং এটা কতটা লো ফ্রিকশন, এটা ডাউনলোড করুন, ক্লিক করার সাথে সাথে কি এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, পিডিএফ ডাউনলোড হচ্ছে, সেটা কি তার মোবাইলে ঠিক মতো ওপেন হচ্ছে, এগুলো আমরা চেক করেছি কিনা। আমি হচ্ছে যে বলতেছি ভিজিট মাই ওয়েবসাইট, কেন ওয়েবসাইট ভিজিট করবে সেগুলো দিয়েছি কিনা, আমার ওয়েবসাইট ভিজিট করলে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে যাচ্ছে, নাকি মাঝপথে হচ্ছে যে 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড লাগতেছে ওয়েবসাইট ওপেন হইতে, এর মধ্যে অনেকে হারায় যাচ্ছে, ঠিক আছে। ফাস্ট অ্যান্ড হেল্পফুল ফলো আপ, আমরা প্রপার ফলো আপের জন্য কি রেখেছি, ঠিক আছে। ডায়াগনস্টিক কিউ কি, এটা কনফিউশন অ্যান্ড ফ্রিকশন স্টপ মুভমেন্ট, কোনো জায়গায় কনফিউশন তৈরি হইলে সে আর এঙ্গেজড হয় না, সে আর কোনো মুভমেন্ট করে না, সে বলতে কি সম্ভাব্য ক্রেতা, এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। ডিসাইড, আর ট্রাস্ট, ভ্যালু অ্যান্ড রিস্ক ক্লিয়ার, এটা নিয়ে পর্যাপ্ত কথা বলেছি, সে ট্রাস্ট করছে কিনা, সেটা ভ্যালু বুঝছে কিনা, তার কাছে সে এটাকে রিস্ক ফ্রি মনে করছে কিনা, ঠিক আছে, এই বিষয়গুলো। তাহলে প্রুফ বিল্ডস ক্রেডিবিলিটি, আমার প্রুফ আছে কিনা। ভ্যালু ফিলস গ্রেটার দেন কস্ট, আমি 10 টাকা দিয়ে নিচ্ছি, এটা আমার 10,000 টাকার প্রবলেম সলভ করবে, আমি অবশ্যই এটা নিয়ে নেব। এটা 1,000 টাকার দাম, কিন্তু এটা আমার 1 লাখ টাকার প্রবলেম সলভ করবে, আমি অবশ্যই এটা নিয়ে নেব, কিন্তু আমার তো বুঝতে হবে যে এটা আমার 1 লাখ টাকার প্রবলেম সলভ করবে, সেটা আমি বুঝতেছি কিনা, আমার অডিয়েন্স, আমার কাস্টমার, সম্ভাব্য ক্রেতা সেটা বুঝতেছে কিনা। রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি আর রিডিউস, রিস্কটাকে আমি রিডিউস করতে পারছি কিনা, অনিশ্চয়তাটাকে রিডিউস করতে পারতেছি কিনা, ঠিক আছে। এবং আনসার্টেনিটি ডিলেজ দ্য ডিসিশন,
যখনই কোনো নেগোসিয়েশনে যাবেন, কেউ যখনই হচ্ছে যে আপনাকে অজুহাত দেবে যে ঠিক আছে আমি আমার বিজনেস পার্টনারের সাথে একটু কথা বলে জানাচ্ছি, আপনার ভাবির সাথে কথা বলে আমি জানাবো, আমার বন্ধুর সাথে কথা বলে জানাবো, আমি একটু ভেবে দেখি, এর মানেই হচ্ছে যে সে এই প্রুফ, ভ্যালু অ্যান্ড রিস্ক এই তিনটার যে কোনো একটা জায়গায় ফেসে আছে। ঠিক আছে। পেমেন্ট অপশন স্মুথলি ওয়ার্ক করতেছে কিনা, ডকুমেন্ট অ্যান্ড টার্মস এগুলো রেডি হয়েছে কিনা, ফলো আপ হচ্ছে যে ফাইনাল ব্লকারগুলো রিমুভ করতে পারছে কিনা। ঠিক আছে। ইন্টারেস্ট বিকামস রেভিনিউ আফটার অনলি আফটার পেমেন্ট। অনেক আগ্রহ, মানে চাপের ঠেলায় সেলস পাইপলাইন ফাইটে যাচ্ছে কিন্তু কেউ পেমেন্ট করতেছে না, লাভ নাই। তো এই পাঁচটা হচ্ছে যে আমরা ধরে ধরে হচ্ছে যে আমরা কি করব, আমরা এই পাঁচটা কার্ড ধরে ধরে আমাদের আমাদের যেই 3 নম্বর পেজ আছে সেই 3 নম্বর পেজটাকে আমরা পূরণ করব। এখন 10:50 বাজে, ঠিক 11টায় আমরা পরের সেশন শুরু করব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমার তরফ থেকে বিরতি, কিন্তু আপনারা বিরতি নিয়েন না, ভালো করে বোঝার চেষ্টা করেন, এটাকে সলভ করার চেষ্টা করেন। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, প্রথম কথাটা যেটা সেটা হচ্ছে গেজ আর এভিডেন্স, অনুমান আর প্রমাণ, এই দুইটা কখনোই একরকম দেখতে না। আমরা নর্মালি কি বলি, হ্যাঁ কাস্টমার আসলে সিরিয়াস না, কাস্টমার খালি বলে যে দাম বেশি, এটা আমরা নর্মালি বলি। কিন্তু এভিডেন্স সহ যদি আমরা হচ্ছে যে দেখতে যাই, আমরা দেখতে পাই যে ল্যান্ডিং পেজে 90% ভিউ করেছে এরকম মানুষ হচ্ছে যে 2150 জন, কিন্তু কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেছে মাত্র 256 জন। তার মানে মোটামুটি 9 ভাগের প্রায় 8 ভাগ, 8 ভাগ, 8.5 ভাগের 1 ভাগ মানুষ মাত্র হচ্ছে যে আমার ল্যান্ডিং পেজ এই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করেছে। বাকি 8 ভাগের হচ্ছে যে 7 ভাগ মানুষ সামনে আর আগাতে চায়নি, কারণ আমার ল্যান্ডিং পেজ তাদেরকে সামনে আগানোর জন্য পর্যাপ্ত পরিমাণে পুশ করতে পারে নাই, তাদেরকে কনভার্সনের জন্য রেডি করতে পারে না। আমার ল্যান্ডিং পেজের এই কনভার্সন পাওয়ার কম, এই পাওয়ার বাড়াইতে হবে। কোনো কিছু যুক্তিসঙ্গত মানে সেটা সত্য হওয়া নয়। ধরেন কথার কথা, অমুকের উপর তো আপনার ওই যে গোয়েন্দা গল্প পড়তে গেলে আমরা যা হয় আর কি, গোয়েন্দা গল্প আপনারা যারা পড়েছেন বা গোয়েন্দা উপন্যাস যারা পড়েছেন তারা বুঝবেন, বা গোয়েন্দা বিভিন্ন ধরনের এই যে ডিটেকটিভ ফিল্ম বা সিরিজ যারা দেখেছেন, যে গোয়েন্দারা এসে কোশ্চেন করে যে ভাই আপনি অমুকের উপরে তো আপনার খুব রাগ ছিল, আপনি তো তাকে খুন করাটা এটা যুক্তিসঙ্গত কাজ তাই না? এখন তখন সে কি বলে যে ভাই আমি তো ওই রাতে হচ্ছে যে ঢাকাতেই ছিলাম না, আমি তারে খুন করবো কেমনে, তাকে খুন করতে হলে তো আমার আগে সে ঢাকাতে খুন হয়েছে, আমার আগে ঢাকায় আসতে হবে। তার মানে যুক্তিসঙ্গত মনে হওয়া মানেই সবকিছু সত্য না। এই 4টা বাক্য কখনোই এক না। এই জিনিসটা হচ্ছে যে একটু মনোযোগ দিন, যত ভালো করে বুঝবেন আপনি হচ্ছে যে এই ডায়াগনোসিস তত চমৎকারভাবে করতে পারবেন। নাম্বার 1, সিমটম। সিমটম কি? কনফার্মড অর্ডার কম, অর্ডার কনফার্মেশন কম হচ্ছে। এটার অবজারভেশন কি? যে অর্ডারের পরে কনভার্সন হয় নাই, অর্ডার পরে সেটা অর্ডার করছে কিন্তু সেটা রিসিভ করছে না, পেমেন্ট করছে না। অ্যাজাম্পশন, অনেকেই এটার উত্তর হিসেবে বলছে না ভাই ভাবছিলাম হচ্ছে যে আপনার এটা দাম ভালো হবে, দাম কম হবে, কিন্তু পরে অন্য জায়গায় কম দামে পাইছে, আপনার থেকে অনেক কম দাম আছে, প্রাইস বেশি। এই কথা কাস্টমার বলতেছে, কিন্তু আমরা সেইটা শুনে অ্যাজাম্পশন করতেছি প্রাইস তার কাছে বেশি মনে হচ্ছে। হাইপোথিসিস কি? সব কিছু অ্যানালাইসিস করে আপনার হাইপোথিসিস বের হয়ে আসবে যে কাস্টমার ভ্যালুটাকে ডিফাইন করতে পারতেছে না, এটা যে তার জন্য ভ্যালুয়েবল, তার যে প্রবলেমের সে এটার যে সলিউশন পাচ্ছে সেই সলিউশনের ভ্যালুর থেকে এইটার হচ্ছে প্রাইস ভ্যালু আসলেই অনেক কম, এইটা সে বুঝতে পারছে না, অথবা সে রিস্ক ফ্রি হইতে পারতেছে না, রিস্কটাকে ওভারকাম করতে পারতেছে না। এই হচ্ছে যে দুইটার যে কোনো একটা বিষয়। ঠিক আছে, তাহলে ডায়াগনোসিস শুরু হয় হচ্ছে যে বাক্যের ধরন পরিষ্কার করার পর। এখন আপনি কি শুধু সিমটম লেভেলেই আটকে থাকবেন, নাকি এটা অবজারভেশন করে অ্যাজাম্পশন পার হয়ে এটাকে হাইপোথেসিস লেভেলে নিয়ে আসবেন? আমাদের কাজ হচ্ছে যে প্রত্যেকটা প্রবলেমের প্রপার হাইপোথিসিস বের করা। ঠিক আছে, এভিডেন্স রেজিস্টারে আপনি এই যে যখন হচ্ছে যে এভিডেন্স লিখছেন 3টা দিকই লিখবেন, 3টা দিক কি কি? কারেন্ট অ্যাজাম্পশন, কারেন্ট অ্যাজাম্পশনটা কি? পেমেন্ট প্রসেস কঠিন হইতে পারে, ধরেন কথা কথা অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছেন, অনেকেই পেমেন্ট প্রসেস বুঝতেছে না। ঠিক আছে, এটার সাপোর্টিং কি?
সাপোর্টিং হচ্ছে যে আমার 100টা প্রোডাক্ট সেল হয়েছে, তার মধ্যে 9 জনই হচ্ছে যে অল্টারনেটিভ হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে চাইছে, বলছে যে ভাই এত কিছু তো বুঝতেছি না, কি করবো না করবো, আপনি বিকাশ নাম্বার দেন, বিকাশ নাম্বারে টাকা পাঠায় দেয়, আপনি আমারে হচ্ছে যে এটা কোর্সটা দিয়ে দেন, ফাইলটা দিয়ে দেন। ঠিক আছে। আর হচ্ছে যে কন্ট্রাডিক্টিং হচ্ছে কি, যে এর বাইরে অনেকেই হচ্ছে যে এই মেথডেই পেমেন্ট করছে। মিসিং কি, ফাইন্যান্স অ্যাপ্রুভার ইন্টারভিউ নেই। মানে এই যে যারা পেমেন্ট করছে এবং যারা পেমেন্ট করতে পারছে না, তাদের সাথে হচ্ছে যে কথা বলে বলে যারা পেমেন্ট করছে তাদের কাছে কোন জিনিসটা ইজি মনে হয়েছে, কোনটা কঠিন মনে হয়েছে, যারা পেমেন্ট করছে না তাদের কাছে কেন তারা কষ্ট পাচ্ছে, কেন পেমেন্ট করতে কষ্ট হচ্ছে, কি বুঝতেছে না, সেইগুলো হচ্ছে যে আমরা এটাকে খুঁজে বের করেছি কিনা, এই মিসিং জায়গা হচ্ছে এইটা। এখন নিজের কথার বিপক্ষে থাকা এভিডেন্স যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে ডায়াগনোসিস দুর্বল হয়ে যায়। এটা আমরা সেলফ বায়াসনেস বলি সাইকোলজির ভাষায়। ঠিক আছে, সেলফ বায়াসনেস। আমাদের কাছে অনেক সময় আমরা যা মনে করি, শুরুতে আমাদের যা মনে হয় আমাদের পূর্ব অভিজ্ঞতা দিয়ে বা হচ্ছে যে মানে প্রিভিয়াস লার্নিং দিয়ে বা প্রিভিয়াস হচ্ছে যে এভিডেন্স দিয়ে আমাদের কাছে যা মনে হয়, সেইটার সপক্ষে যা থাকা যুক্তিগুলোকেই আমরা হচ্ছে যে বেশি এমফাসাইজ করি। সেটার বিপক্ষে যে যুক্তিগুলো থাকে সেইগুলোকে আমরা মানে অটোমেটিক্যালি ইগনোর করার চেষ্টা করি। এটাকে সেলফ বায়াসনেস বলে। ঠিক আছে। ধরেন আমরা যদি কোনো কারণে হচ্ছে যে বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে ধরেই নেই যে দেশের নির্দিষ্ট কোনো একটা অঞ্চল থেকে, ধরেন কথা কথা এক্স অঞ্চল থেকে যা অর্ডার আসে তার বেশিরভাগই হচ্ছে যে আসলে রিটার্ন আসে, অমুক অঞ্চল থেকে রিটার্ন আসে। এটা আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে দেখেছি। তার মানে যে সবসময় যে তাই হবে বিষয়টা তো এরকম না। আমাদের প্রত্যেকটা হচ্ছে যে ডিসিশনই নেওয়ার আগে এটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। ঠিক আছে। নিজের অ্যাজাম্পশন, আপনার যেটা ধারণা করছেন সেই অ্যাজাম্পশনটাকে একটু কঠিন প্রশ্ন করুন। একটা অ্যাজাম্পশন আগে লিখুন, তারপর তার পক্ষের যুক্তিগুলো মানে একটা কাগজে প্রথমে অ্যাজাম্পশনটাকে লিখলেন, মাঝখান দিয়ে একটা দাগ দেন, দাগ দিয়ে এক পাশে পক্ষের যুক্তিগুলো লিখুন, এক পাশে বিপক্ষের যুক্তিগুলো লিখুন। ঠিক আছে। আর নিচ দিয়ে একটা বক্স করুন যে এই যে পক্ষে এবং বিপক্ষের যুক্তিগুলোর পক্ষে কি কি এভিডেন্স আপনি পান নাই, কি কি এভিডেন্স আপনার প্রয়োজন আছে। ঠিক আছে। অর্থাৎ একটা কারেন্ট অ্যাজাম্পশন নেন, দুইটা ভাগে ভাগ করেন। ঠিক আছে। এটার কন্ট্রাডিক্টরিং এভিডেন্স কি কি আছে, মিসিং এভিডেন্স কি কি আছে, সাপোর্টিং এভিডেন্স কি কি আছে, সেগুলো খুঁজে বের করুন। এই কাজটা করবেন হচ্ছে যে ওয়ার্কবুকের হচ্ছে যে 4 নম্বর পেজে। যদি সম্ভবত আমরা হচ্ছে যে বিরতি দিয়ে দিয়ে এগুলো প্র্যাকটিস করে করে আগাইতাম, এটা আপনারা নিজেরা করে নেবেন। ঠিক আছে। আমি আমরা চেষ্টা করেছি 3টা পেজ প্র্যাকটিস করার, বাকি 3টা পেজ আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। ওকে। একই সিমটমের একাধিক ক্যান্ডিডেট কজ থাকতে পারে। ক্যান্ডিডেট কজ মানে হচ্ছে যে একাধিক কারণ থাকতে পারে। যেমন ধরেন একটা সিমটম হচ্ছে যে ইনকোয়ারি আছে কিন্তু অর্ডার নাই, তাহলে হচ্ছে যে এটা হইতে পারে যে তার হচ্ছে যে নোটিশ বা মুভমেন্টে লিড কোয়ালিফাইড না, আমরা যাদেরকে টার্গেট করতে চাচ্ছিলাম তাদেরকে আমরা টার্গেট করতে পারি নাই। অথবা মুভ জোনে হচ্ছে যে সে তার রেসপন্সটা স্লো, সে ঠিকমতো রেসপন্স করতেছে না। অথবা ডিসাইড জোনে তার ভ্যালুটা ক্লিয়ার না। অথবা ডিসাইড জোনে সে হচ্ছে যে রিস্কটাকে রিভার্স করতে পারে নাই, রিস্ক ফ্রি হইতে পারে নাই, অথবা ট্রাস্ট করতে পারছে না। এই যে একই সিমটম অনেকগুলো কারণ হইতে পারে। আবার কি হইতে পারে, এই অনেকগুলো সম্ভাব্য কারণের মধ্যে দেখা যাচ্ছে যে একটা কারণই হচ্ছে যে আছে, বাকিগুলো সব ঠিকঠাক আছে। আবার এরকম হইতে পারে যে 3টা কারণ আছে, তার মধ্যে একটা কারণের দায় হচ্ছে যে 60%, আরেকটা কারণের দায় 90%, আরেকটা কারণের দায় 10% হইলে হইতে পারে। এগুলো আমাদের চিন্তা করে দেখে দেখে খুঁজে খুঁজে এগুলো বের করতে হবে। ঠিক আছে। তার মানে আপনার কি করতে হবে, সবগুলো কজকেই একসাথে হচ্ছে যে রিপেয়ার করব না, যেইটার দায় হচ্ছে 60% সেটার আগে রিপেয়ার করব, তারপরে দেখবো যে এটা হচ্ছে যে আগাচ্ছে কিনা, এটা ডেভেলপ করছে কিনা, এটা ইমপ্রুভ করছে কিনা, সেটা দেখে শুনে বা সেইখানে কোথাও গ্যাপ আছে কিনা সেগুলো দেখে শুনে তারপরে হচ্ছে যে আমরা পরের ধাপে আগাবো। ঠিক আছে। কারণ আপনি একসাথে সবকিছু ঠিক করে ফেললেন, এখন কোনটা ঠিক করার কারণে আপনার সেল বাড়ছে, কোনটা ঠিক করার কারণে আপনার প্রবলেম সলভ হয়েছে, এটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। ঠিক আছে। এই কারণে এটা ধাপে 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 আগাতে হবে। কোন ডিরেকশনটা আগে পরীক্ষা করবেন, এভিডেন্স স্ট্রেংথ নাম্বার 1 প্রায়োরিটি। আমরা এখন মানে ধরেন হচ্ছে যে কারণ খুঁজে পাইছি যে আমার হচ্ছে যে এই 5টা জোনে টোটাল 8টা জায়গায় হচ্ছে যে প্রবলেম আছে, 8টা জায়গায় প্রবলেম আছে। 1 নম্বর প্রবলেম, সবচেয়ে বড় বেশি প্রবলেম হচ্ছে যে আমার ভ্যালু ক্রিয়েশন ঠিকঠাক মতো হয় নাই। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে সঠিক অডিয়েন্সের কাছে আমার এটা যাচ্ছে না। তৃতীয় প্রবলেম হচ্ছে যে তারা নিজেদের সাথে এটাকে রিলেট করতে পারতেছে না। ঠিক আছে। এখন কোনটার পক্ষে বাস্তব
তথ্য কতটা জোরালো, কতটা শক্ত, এটা আমাদের খুঁজে বের করতে হবে। এভিডেন্স স্ট্রেংথ, আমার এভিডেন্সের পক্ষে আমার স্ট্রেংথ কতটুকু এভিডেন্সের মধ্যে। পোটেনশিয়াল ইম্প্যাক্ট, এটা যদি সত্যি হয় তাহলে রেজাল্টের উপরে এটা কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলবে, রেজাল্ট কতটুকু হচ্ছে যে চেঞ্জ হবে। ট্রেসিবিলিটি, মানে টেস্টেবিলিটি, টেস্টেবিলিটি কি, ছোট্ট করে আমি একটু টেস্ট করে নিতে পারবো কিনা, পুরোটা ঠিকঠাক করে আমি $2 $5 $10 বাজেট দিয়ে একটা কুইক টেস্ট করে নিতে পারবো কিনা যে রেজাল্ট বাই রেশিও আগের থেকে ভালো হচ্ছে। ঠিক আছে। ডিপেন্ডেন্সি, এইটা ঠিক না করলে আমার বাকি ধাপগুলো আটকায় যাচ্ছে। এইটা ধরেন আমি এই যে বলতেছিলাম যে তিনটা জিনিস, আমার ভ্যালু ক্রিয়েশন ঠিক আছে কিনা, আমার হচ্ছে যে ট্রাস্ট মানে ঠিক আছে কিনা, আমার অডিয়েন্স ঠিক আছে কিনা, এই তিনটার মধ্যে আমরা হচ্ছে যে কোনটাকে আগে ঠিক করব। তাহলে আমি দেখলাম যে হচ্ছে যে অডিয়েন্সের পক্ষে আমার হচ্ছে যে অডিয়েন্স যে ঝামেলা, সেটা হচ্ছে যে আমি প্রচুর এভিডেন্স পাচ্ছি, স্ট্রং এভিডেন্স, লোকজন আসতেছে উল্টাপাল্টা প্রশ্ন করে চলে যাচ্ছে। তা আমার অডিয়েন্সই যদি ঠিক না থাকে, তাইলে আমি কার হচ্ছে যে ট্রাস্ট বাড়াবো আর কার কাছে ভ্যালু তৈরি করব, লাভ নাই তো, তাই না? তাইলে হচ্ছে যে এই যে ডিপেন্ডেন্সি অনুসারে আগে কি করতে হবে, আমার অডিয়েন্সটারে ঠিক করতে হবে। ঠিক আছে। অডিয়েন্স ঠিক করা মানে এইটা আবার বুঝেন না যে অডিয়েন্স ঠিক করা মানে হচ্ছে যে ফেসবুকে ওপেন টার্গেটিং করতে হয়, তাহলে আমি কিভাবে অডিয়েন্স ঠিক করব। অডিয়েন্স ঠিক করা মানে হচ্ছে যে আগে আমাদের প্ল্যানিং সেগমেন্টে হচ্ছে যে কার জন্য হচ্ছে যে এই কাকে টার্গেট করে এটা রেডি করব, সেইটা হচ্ছে যে খুঁজে বের করা, নাম্বার 1। নাম্বার 2, তার হচ্ছে যে পেইন গেইন, তার রিস্ক, তার হচ্ছে যে প্রবলেম, এগুলো কি, সেগুলো সলিউশনের সাথে আমার প্রোডাক্ট বা সার্ভিস কতটুকু ম্যাচ করে, সেগুলো খুঁজে বের করা। নাম্বার 3 হচ্ছে যে সে কিভাবে চিন্তা করে, তার থট প্রসেস কি, সেগুলো হচ্ছে যে খুঁজে বের করে সেই অনুযায়ী আমি কন্টেন্ট তৈরি করতেছি কিনা। এটাই হচ্ছে যে আপনার টার্গেটিং এর প্রথম ধাপ আর কি। ঠিক আছে। তার মানে প্রায়োরিটি মানে হচ্ছে যে আগে কোন ডিরেকশনটা, কোন ঝামেলাটা, কোন প্রবলেমটা আগে সলভ করে সেটাকে টেস্ট করবো, এটা হচ্ছে যে আমার প্রায়োরিটি ডিফিনিশনের প্রশ্ন। এইবার অ্যাক্টিভিটি 5, আমার প্রাইমারি লিকেজ ডিরেকশন আমরা এখন সিলেক্ট করব। প্রাইমারি লিকেজ কোনটা? ঠিক আছে, 4টা লেন্স ব্যবহার করব, 4টা টুলস ব্যবহার করব, 4টা ওয়ে ব্যবহার করব। 4টা ওয়ে ব্যবহার করে ক্যান্ডিডেট কজ মানে সম্ভাব্য কারণগুলোর মধ্যে থেকে একটাকে আগে পরীক্ষা করার জন্য বাছাই করব। কি? ভিজিবল ড্রপ পয়েন্ট, আমার ড্রপ পয়েন্ট কোন ধাপে আমার সবচেয়ে বেশি ড্রপ করতেছে, সেটা আমার সবচেয়ে ক্রুশিয়াল। ঠিক আছে। আমার সাসপেক্টেড জোন কি, তাহলে ওই ধাপটাই আমার সাসপেক্টেড জোন। আমার প্রাইমারি ডিরেকশন, ওই যে আমি একটু আগে হচ্ছে যে বললাম যে প্রাইমারি ডিরেকশন সেট করব কিভাবে, এই যে 4টার উপর বেস করে, এভিডেন্স, পোটেনশিয়াল ইম্প্যাক্ট, টেস্টেবিলিটি, ডিপেন্ডেন্সি। ঠিক আছে, স্পেশালি ডিপেন্ডেন্সিটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তাহলে প্রাইমারি ডিরেকশনটা সেট করব, এবং কেন এই ডিরেকশনটা আমরা সেট করতেছি সেইটা আমরা ক্লিয়ার কিনা সেইটা আমরা হচ্ছে যে খুঁজে বের করবো। এবং কারেন্ট কনফিডেন্স কি, আমার কি মনে হচ্ছে, সব দেখে শুনে মনে হচ্ছে যে এইটা যদি আমরা চেঞ্জ করি তাহলে 80% সম্ভাবনা যে এই আমার সেলসের গ্রোথ আসবে। ঠিক আছে। তার মানে কারেন্ট কনফিডেন্স হাই অথবা মিড অথবা লো। ঠিক আছে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, প্রাইমারি ডিরেকশন মানে এটা ফাইনাল রুট কজ না। প্রাইমারি ডিরেকশন মানে হচ্ছে যে ভিজিবলি এতক্ষণ পর্যন্ত যা তথ্য উপাত্ত প্রমাণ পাইছি সেগুলোর এগেনস্টে এইটা হচ্ছে যে আমার কি, এটা আমার সম্ভাব্য প্রথম ঠিক করার জায়গা। এটা ঠিক করে আমরা দেখব যে ইম্প্যাক্ট কতটুকু বাড়ছে, তারপরে আরেকটা ধরবো সেটাকে রিপেয়ার করে দেখবো ইম্প্যাক্ট কতটুকু চেঞ্জ হয়েছে, তারপর আরেকটা ধরবো সেটাকে রিপেয়ার করে দেখবো ইম্প্যাক্ট কতটুকু চেঞ্জ হয়েছে। এরকম সবগুলোকে ধরবো, রিপেয়ার করব, ইম্প্যাক্ট দেখবো প্রায়োরিটি অনুসারে, দেখে দেখে ফাইনালি আমরা হচ্ছে যে খুঁজে পাবো যে ওয়াই, এইটাই হচ্ছে যে ঝামেলা ছিল, এখানে সবচেয়ে বেশি ঝামেলা ছিল, 2 নম্বরে এখানে ঝামেলা ছিল, 3 নম্বরে এখানে ঝামেলা ছিল। ভালো হাইপোথেসিস, এটাকে পরীক্ষা করতে হবে। ভালো নেক্সট অ্যাকশন, এটা মাপা যায় কিভাবে। হাইপোথেসিসের আমি কমন ফর্মুলা দিয়ে দিচ্ছি, এটা প্রয়োজনে লিখে নেন। কিছু কাস্টমার এই স্টেজে হারিয়ে যাচ্ছে কারণ তারা হয়তো বা এই জিনিসটা বুঝতে বা ওভারকাম করতে পারছে না। এটা পরীক্ষা করার জন্য এই টেস্টটা করব। রাইট। তার মানে কি, ধরেন হচ্ছে যে আমরা বুঝতে পারতেছি যে আমার অডিয়েন্সের মধ্যে আমার সব কিছু দেখতেছে, ভিডিও দেখতেছে, দেখতেছে, ল্যান্ডিং পেজ পর্যন্ত যাচ্ছে, কিন্তু দিন শেষে আর অর্ডার সাবমিট করতেছে না। পেমেন্ট টেমেন্ট তো বহুত পরের কথা, ল্যান্ডিং পেজে প্রচুর মানুষ যাচ্ছে কিন্তু পেমেন্ট করতেছে না, মানে অর্ডার কনফার্ম করতেছে না, অর্ডার সাবমিট করতেছে না। তার মানে হচ্ছে যে প্রথম কথা, এই সিনারিওর উপর বেস করে এই হাইপোথেসিস ফর্মুলাটাকে আমি যদি বলি তাহলে এটা এরকম হবে, আমার ল্যান্ডিং পেজের ভিজিটর
এই ডিসাইড স্টেজে এসে হারিয়ে যাচ্ছে, কারণ তারা এই ডিসিশন মেক করতে পারতেছে না, রিস্ক ওভারকাম করতে পারতেছে না। এইটা পরীক্ষা করার জন্য আমার ল্যান্ডিং পেজের কন্টেন্ট এবং ডিজাইন চেঞ্জ করতে হবে, রাইট? এইটা হচ্ছে যে আমার হাইপোথেসিস ফর্মুলা। এই ফর্মুলার উপর বেস করে আমার নেক্সট অ্যাকশন কি, গ্যাপ কি, সেই গ্যাপের এভিডেন্স কি, এই ডাটা কোথা থেকে পাইছি, কি কি চেঞ্জ বা রিভিউ করলে বেটার হবে, সেটার মেজারমেন্ট কি, কি করলে এইটা হচ্ছে যে এই নেক্সট অ্যাকশনটা আরো পাওয়ারফুল হবে, অথবা কি না করলে এই নেক্সট অ্যাকশনটা আরো উইক হয়ে যাবে। এবং আবারও বলছি, বারবার বলছি, একটা চেঞ্জ একবারে, একটা চেঞ্জ একবারে। যেমন খেয়াল করে দেখবেন, আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপ যদি কোনো প্রবলেম হয়, যদি আপনি মেকানিকের কাছে নিয়ে যান, উনি কি করেন? উনি আগে খুলে দেখে বোঝার চেষ্টা করেন প্রবলেমটা কোন জায়গায়, রাইট? যদি বুঝতে না পারেন, তারপর হয়তোবা র্যামটা চেঞ্জ করে একটা ভালো র্যাম লাগায় দেখেন যে ঠিক হচ্ছে কিনা। আচ্ছা, র্যামের কারণে কোনো প্রবলেম হচ্ছে না, র্যাম লাগাইলেও কাজ হচ্ছে না, এইবার হয়তোবা হার্ড ডিস্কটা খুলে আবার লাগায় দেখেন এটা ঠিক হচ্ছে কিনা। এরকম 3-4 ধাপে বা 5 ধাপে, যতক্ষণ পর্যন্ত এটা ঠিক না হয়, চেঞ্জ করে 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 ওপেন হয়ে গেছে ল্যাপটপ। আচ্ছা, তার মানে এই জায়গাটায় প্রবলেম ছিল। ঠিক এই কাজটাই আমরা হচ্ছে যে এই নেক্সট অ্যাকশন চেকে হচ্ছে যে এই কাজটা করবো। একটা করে প্রবলেম ধরবো, সে একটা করে গ্যাপ ধরবো, সেই গ্যাপটার হচ্ছে যে সমস্ত এভিডেন্স কালেক্ট করবো, তার ডাটা কোথা থেকে আসতেছে সেগুলো বের করবো, কি কি চেঞ্জ বা রিভিউ করলে এটা প্রবলেম সলভ হতে পারে সেটা খুঁজে বের করবো, সেটার মেজারমেন্ট কি, এবং আমার হচ্ছে যে এই অ্যাকশনটা কি কারণে পাওয়ারফুল হবে, কি কারণে উইক হবে। ঠিক আছে? তার মানে এখন আমাদের কাজ হচ্ছে যে এক বাক্যে আমাদের প্রিলিমিনারি ডায়াগনোসিসটা আমরা লিখবো। আমরা যা ডাটা দেখছি বা যা আলোচনা শুনছি, ঠিক আছে, সেইটার উপর বেস করে এই যে টাইম উইন্ডোতে, এই সময়ের মধ্যে, যে গত 1 মাসে আমার এই অফারের, মানে আমার এই ক্যাম্পেইনের, ঠিক আছে, আমার এই যে আমি কি বলছিলাম যে বাচ্চাদের হচ্ছে যে স্বরবর্ণ শেখার বইয়ের, ঠিক আছে, ফেসবুকের অ্যাডে, এই স্টেজে, কি কি স্টেজে, যে ল্যান্ডিং পেজ ভিউ হচ্ছে প্রচুর, কিন্তু হচ্ছে যে অর্ডার সাবমিট করছে না। ঠিক আছে, এই ল্যান্ডিং পেজ ভিউ স্টেজে কাস্টমার এর পরবর্তী স্টেজ অ্যাকশন দুর্বল। বর্তমান এভিডেন্স অনুসারে সম্ভাব্য ডিরেকশন কি? সম্ভাব্য ডিরেকশন হচ্ছে যে ল্যান্ডিং পেজে হচ্ছে যে কন্টেন্ট হাই কনভার্টিং না। ঠিক আছে, এটা এখনো নিশ্চিত নয়, তাই প্রথম নেক্সট অ্যাকশন হবে ল্যান্ডিং পেজের কন্টেন্ট চেঞ্জ করে দেখা। দ্যাটস ইট। ঠিক আছে, তার মানে আমরা কি কি করতেছি? আমরা স্কোপ বের করতেছি, আমরা ড্রপ পয়েন্ট বের করতেছি, আমরা জোন সেট করতেছি, এভিডেন্স খুঁজে বের করতেছি, ডিরেকশন ঠিক করতেছি, হাইপোথিসিস সাজাচ্ছি, এরপরে আমরা নেক্সট অ্যাকশনে যাচ্ছি। তাহলে একটু হচ্ছে যে 2 মিনিট সময় নিয়ে, 2 মিনিট সময় নিয়ে আমরা একটু সবাই সবাই হচ্ছে যে একটু লিখে ফেলি। ঠিক আছে, সবাই আমরা লিখে ফেলি, এবং লিখে আমাদের কি সমস্যা সেটা তো আমরা ডেফিনেটলি অন্য কারোর সাথে ওপেন প্লেসে আমরা শেয়ার করব না। ঠিক আছে, আমরা নিজেদের খাতায় লিখব, লিখে এইখানে কি লিখব? এইখানে লিখব যে ডান। ঠিক আছে, এখানে লিখব ডান, নিজেদের খাতায় লিখব, এখানে লিখব ডান। আমরা এক্সাক্ট 3 মিনিট সময় নেব। এখন 18 বাজে, আমরা 20 বা 21 পর্যন্ত সময় নিব। একটা সেন্টেন্সই তো লিখবো, এটা ভুল হোক খারাপ হোক লিখেন, লিখলে হবে কি অভ্যাসটা তৈরি হবে। ঠিক আছে, আমরা একসাথে লিখি। ঠিক আছে, এটা ডান লিখি। তাহলে 3 মিনিটের আমরা বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা নেক্সট ফেজ নিয়ে কথা বলবো। ওকে, আমি এই যে ইনকল মেসেজেই হচ্ছে যে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যারা যারা নাই, ক্লাসে আছেন কিন্তু হচ্ছে যে এই গ্রুপে নাই, তারা অনুগ্রহ করে হচ্ছে যে এখনই একটু জয়েন করে নিন। কারণ পরবর্তী হচ্ছে যে, কারণ এটা আমরা শিখলাম, এখন এটাকে প্র্যাকটিস করার জন্য যা যা দরকার সেটা যদি না দেই, তাহলে এটা আসলে অন্যায় হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা আসলে অন্যায় হয়ে যাবে। তো এই কারণে আমি হচ্ছে যে এটাকে প্র্যাকটিস করার জন্য একটা ইবুক রেডি করছি, সেটাও আমি দিয়ে দেব। আর এটার রেকর্ড ভার্সনটাও হচ্ছে যে দেব। আপনারা কি বলেন? আচ্ছা, আপনাদের মতামত নেই। ইবুক, রেকর্ড ভার্সন, ওয়ার্কবুক, আর হচ্ছে যে কিছু হচ্ছে যে কার্ড, যেগুলো হচ্ছে যে আমাদের কোশ্চেন করতে, কারণ সব সময় তো হচ্ছে যে পুরো ভিডিও দেখা হচ্ছে যে সম্ভব হয় না, মানে কাজের সময় বা হচ্ছে যে আমরা যখন নিজেরা ডায়াগনোসিস করতে বসবো, তখন এই শর্ট কাটগুলো হবে কি খুব হেল্প করে। ও, আর হচ্ছে যে আমাদের প্রেজেন্টেশনটা, ঠিক আছে, এই টোটালটা হচ্ছে যে একটা প্যাকেট করে দিতে চাই। ওকে,
কিন্তু এই ওয়ার্কশপ যেহেতু ফ্রি, এগুলো এই প্যাকেটগুলো ফ্রি থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিনিময়ে আপনাদের কাছ থেকে কি নেব সেটা বলেন। তার আগে তার আগে হচ্ছে যে আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা ছোট্ট করে হচ্ছে যে এখানেও লিখতে পারেন বা রিভিউ দিতে পারেন। এটা আমার মনে হয় যারা যারা রিভিউ দিবেন তাদের সাথে শেয়ার করলে ভালো হয় আর কি, ঠিক আছে? কারণ সবকিছু ফ্রিতে দিলে এটার মূল্য কমে যায় আসলে। আহ আমার হচ্ছে যে যেই গ্রুপটাতে আমি মোটামুটি অ্যাক্টিভ থাকি, লাস্ট 1-1.5 বছর আমি অনেক কিছুতেই অ্যাক্টিভ ছিলাম না, কিছু ডিজাস্টার যাওয়ার পরে। তো শুকুর আলহামদুলিল্লাহ এখন অ্যাক্টিভ হয়েছি। এই গ্রুপের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি, রিচ টু রেভিনিউ। এই গ্রুপে আপনারা যারা জয়েন নাই, এই গ্রুপে একটু জয়েন করেন। এই গ্রুপে যারা যারা রিভিউ দিবেন, এটা ক্লোজ গ্রুপ, পাবলিক গ্রুপ না, ক্লোজ গ্রুপ। যারা কোনো না কোনো ফর্মে আমার গত 1-1.5 বছরে আমার কোনো না বা 2 বছরে আমার কোনো না কোনো ওয়ার্কশপে জয়েন করেছেন, তারাই আছেন শুধুমাত্র এই গ্রুপে। এই গ্রুপে যারা যারা হচ্ছে যে ইয়ে করবেন, রিভিউ দিবেন, শুধু তাদের জন্যই হচ্ছে যে আমি এটা মানে শেয়ার করব আর কি, টোটাল প্যাকেজটা। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এটা বেটার হয়। ঠিক আছে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের, আমরা তো ডায়াগনোসিস করা শিখলাম, এখন এইটাকে রিপেয়ার করতে হবে। তো রিপেয়ারের জন্য হচ্ছে যে একটা ওয়ার্কশপ খুব শীঘ্রই ডিক্লেয়ার করব ইনশাল্লাহ। ঠিক আছে, এবং এই ওয়ার্কশপটা মোটামুটি 2 সপ্তাহের হবে। 2 সপ্তাহে আমরা 2টা বা 3টা ক্লাস নিব। আমরা 2 সপ্তাহ জুড়ে বা 1 সপ্তাহ জুড়ে আমরা করব, কারণ ধীরে 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 কাজ করে করে হয়তোবা 2টা ক্লাস থাকবে, কিন্তু মাঝখানে অনেকগুলো ডেইলি টাস্ক থাকবে। সেই ডেইলি টাস্কগুলোকে মেনটেন করে আমরা যারা হচ্ছে যে টাস্ক মেনটেন করব, তাদের হচ্ছে যে তাদের জন্য আমরা কাজগুলো রিপেয়ার করতে পারি, সেটা আমরা ব্যবস্থা করব। এটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের ডিটেলস শেয়ার করে দিচ্ছি, সমস্যা নেই। কিন্তু আচ্ছা, কিসের রিভিউ দিবেন? আজকের ওয়ার্কশপের, ঠিক আছে? কারণ আপনারা যদি ল্যান্ডিং পেজ দেখে থাকেন, ল্যান্ডিং পেজ আমি লিখে দিয়েছিলাম যে এই যে এত কোটি টাকার ওয়ার্কশপ, কিন্তু 99%, 100% ডিসকাউন্ট দিয়ে সম্পূর্ণ ফ্রি। এই প্রথা আমি ব্যক্তিগতভাবে, এটা খারাপ ভালো সেটা বলছি না, আমি ব্যক্তিগতভাবে এই প্রথার কে হচ্ছে যে ওন করি না। যেটা ফ্রি সেটা তো ফ্রি, এত ঘুরায় পেঁচায় বলার কি আছে? ঠিক আছে, আর যেটা পেইড সেটা পেইডই, সেটাও এত ঘুরায় পেঁচায় বলার কিছু নাই। ঠিক আছে, তো কিন্তু আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে চাবো আমি যে এটা যদি পেইড ওয়ার্কশপ হতো তাহলে আপনার জন্য কি পরিমাণ, কতটুকু ভ্যালু জেনারেট করতো, কত টাকার ভ্যালু জেনারেট করতো, এইটার রিভিউটা, বা আপনার জন্য আসলেই কাজের কিনা, বা বুঝতে পেরেছেন কিনা, বা মাথার উপর দিয়ে সব গেছে, পজিটিভ নেগেটিভ সবকিছুই শেয়ার করেন। যারা যারা এই আমি গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, যারা যারা গ্রুপে রিভিউ শেয়ার করবেন তাদেরকে আমি ইনবক্সে নক করে মেইল অ্যাড্রেস নিয়ে তাদেরকে আমি সমস্ত প্যাকেজ দিয়ে দেব। রেকর্ড ভিডিও, তারপর হচ্ছে ইবুক, আমাদের যে প্রেজেন্টেশন এবং হচ্ছে যে প্র্যাকটিস কার্ডগুলো বা জোন কার্ডগুলো, এগুলো সবকিছু এক করে একটা প্যাকেজ করে শেয়ার করে দিব। ওকে, তো মোটামুটি 11:30 বেজে গেছে। আমাদের ওয়ার্কশপের টাইম 9টা থেকে 11:30 পর্যন্ত ছিল। আমিও চেষ্টা করেছি এর মধ্যেই আমার হচ্ছে যে আমার পক্ষ থেকে যা কিছু শেয়ার করা সেগুলো শেয়ার যেন করতে পারি, সেটার চেষ্টা করেছি।